বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে অনেক অনেক শুভেচ্ছা। ক্রিয়েটিভ আইটি লিমিটেড, বাংলাদেশের অন্যতম আউটসোর্সিং ফার্ম এর পক্ষ থেকে আমি মনোয়ার হোসেন, অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার এবং ক্রিয়েটিভ আইটি লিমিটেডের ফ্যাকাল্টি মেম্বার, সকলকে আবারও শুভেচ্ছা। আসলে একজন গ্রাফিক ডিজাইনার হতে গেলে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হয়, প্রথমত আপনাকে ডিজাইন সেন্স, কালার, আইডিয়া, সর্বোপরি ডিজাইনের জন্য যে বিষয়গুলো লাগে, আসলে এগুলো এত সহজে একবার হয় না। আপনাকে অনেক পরিশ্রম করতে হবে এবং যে বিষয়গুলো ক্লাসে দেখানো হবে আমাদের কোর্স মডিউলে রয়েছে, সবকিছু আপনাকে ভালোভাবে ফলো করতে হবে এবং ক্লাসে মনোযোগের সাথে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। দ্যাটস ওয়াই দেখা যাবে যে আপনি একটা সময় পারবেন। প্রথমে অনেক স্টুডেন্ট আসে আমাদের এখানে ভর্তি হয় যে তাদের মধ্যে এক ধরনের কনফিউশন কাজ করে যে আমি পারবো কিনা বা আমার দ্বারা হবে কিনা। আসলে আমরা বলে থাকি যে আপনার কনফিডেন্স লেভেলটাই অ্যাকচুয়ালি আপনাকে ডিজাইনে পরিপূর্ণতা এনে দিতে পারে। ওকে, আস্তে আস্তে সবকিছু আই হোপ যে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। সেদিকে কথা না বাড়িয়ে ক্লাসে ফিরে আসছি। ওকে, আমাদের মূলত গ্রাফিক্স এর জন্য যে সফটওয়্যার দিয়ে কাজগুলা করতে হয় তার মধ্যে ফটোশপ একটি উল্লেখযোগ্য সফটওয়্যার, একটি অ্যাপ্লিকেশন। ওকে, ঠিক আছে। তার আগে আমরা একটু দেখে নিই, আমাদের সকলের হাতে অলরেডি হয়তোবা কোর্স মডিউল আমরা পেয়ে গেছি। সেখানে আমরা একটু ব্যাক করি যে আসলে আমরা ক্লাসে কোন কোন বিষয়গুলো শিখব। কোর্স মডিউলটা আমরা যদি একটু দেখে আসি, লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনা হবে ক্লাস 2 ফটোশপের। সেখানে রয়েছে সিলেকশন ডিটেলস এর মধ্যে সিলেকশন টুল, সাব সিলেকশন টুল, ফেদার, অ্যান্টি অ্যালাইজ, সিলেকশন স্টাইল, ক্রপ টুল, ইমেজ, সবকিছুই রয়েছে এখানে। আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো বিষয় আজকে দেখার চেষ্টা করব। ওকে, তার আগে একটু বলে নেই যে ফটোশপ সফটওয়্যারটি সে মানে ফটোশপ সফটওয়্যার না, শুধু ফটোশপে ডিজাইন করতে গেলে সর্বোপরি যে বিষয়টা আপনাদেরকে খুব লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে সিলেকশন এবং লেয়ার এবং সিলেকশনের বিষয়টি যে যত বেশি রপ্ত করতে পারবেন বা যার বিষয়টা যত বেশি মাথায় থাকবে, অ্যাকচুয়ালি সে ফটোশপে ভালো কাজ করতে পারবেন, এটা আমরা বলে থাকি। কারণ ফটোশপ মূলত সিলেকশন এবং লেয়ার নিয়ে কাজ করতে হয় আমাদেরকে। সো এই জন্য আমরা আমাদের কোর্স মডিউলে আজকে ক্লাস 2 এর সিলেকশন টুলস, সাব সিলেকশন, লেয়ার ইত্যাদি বিষয়গুলো রাখা হয়েছে। লিখছি, আমরা দেখি যে ইতিপূর্বে আপনারা ক্লাসের মধ্যে বেসিক বিষয়গুলো দেখেছেন যে ফটোশপ ক্লাস 1 এর মধ্যে। সো আই হোপ যে আপনারা এগুলো কমপ্লিট আছে। দ্যাটস ওয়াই আমি ওখানে যাচ্ছি না, আমি আমার কোর্স মডেলে ফিরে আসি। ওকে, সিলেকশন টুল থেকে আমরা বিষয়টি শুরু করছি। লক্ষ্য করুন, আমরা জানি যে ফাইল থেকে একটা ডকুমেন্ট আমরা নরমালি নিয়ে থাকি। ডিফল্ট ফটোশপ সাইজ নামে একটি ডকুমেন্ট আমি নিয়ে নিচ্ছি। এখানে ইঞ্চি এই বিষয়গুলো শিক্ষার্থীরা আপনারা আগে দেখেছেন। তারপর আমি এখানে পিক্সেল দিয়ে কাজ করছি, এই বিষয়টাতে আমি এখন যাচ্ছি না। ওকে বন্ধুরা, একটু আগে আমি বলছিলাম যে সিলেকশন এন্ড লেয়ারের বিষয়গুলো, যে সিলেকশন এন্ড লেয়ারের বিষয়টি যে যত ভালো ফটোশপ রপ্ত করতে পারবেন তিনি ফটোশপে ভালো কাজ করতে পারবেন। সো আসলে এই সিলেকশন বিষয়টা কি, যারা আমরা একদম নতুন আজকে ক্লাসে অনেক কিছুই জানি না হয়তো বা যে সিলেকশন বিষয়টা কি বা লেয়ার কি, আমরা সবগুলো আস্তে আস্তে দেখবো। শুধু মনে রেখে যদি আপনার ক্লাসটা ফলো করেন। লক্ষ্য করুন, এটা হচ্ছে আমাদের লেয়ার প্যানেল থেকে আমরা প্যানেলে আসার পর এখানে এটাকে একটু এদিকে নিয়ে আসছি। লক্ষ্য করুন, এখানে একটি লেখা আছে, একটি আইকন রয়েছে, ক্রিয়েট এ নিউ লেয়ার। দ্যাটস মিন আপনি যখন এখানে একটি ক্লিক করবেন একটি লেয়ার অটোমেটিক একটি লেয়ারের থাম্বনেইল চলে আসছে।
ওকে, এটি হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। দ্যাটস মিন আমরা যে হোয়াইট আর্টবোর্ডে কাজ করছি এই বিষয়টি হচ্ছে এটি। আর লেয়ার মিন্স একটা নতুন লেয়ার নিয়েছি, বাট আমি লেয়ারের মধ্যে কোনো কিছু ড্রয়িং করিনি। এখন আমি যে বিষয়টি তৈরি করব সেটি লেয়ার 1 এর মধ্যে ক্রিয়েট হবে, বিকজ আমার সিলেকশন রয়েছে লেয়ার 1। ওকে, আমরা দেখি বিষয়গুলো আসলে কি। কাজগুলো হাতে নাতে না দেখলে অ্যাকচুয়ালি আমাদের অর্থবোধক হবে না। আমরা আগের ক্লাসে জেনেছিলাম যে এই বিষয়টা কি আসলে ফোরগ্রাউন্ড এন্ড ব্যাকগ্রাউন্ড নামে যে পার্ট রয়েছে এখানে। ওকে, লক্ষ্য করুন সিলেকশনের এরিয়া আমরা অ্যাকচুয়ালি বলতে কোনগুলোকে বুঝিয়ে থাকি। টোটালস এই বিষয়গুলোকে আমরা সিলেকশনের আন্ডারে রেখেছি। এখানে যে আমরা জাস্ট মাউস থেকে ক্লিক করে ধরি তাহলে আমরা দেখতে পারবো রেক্টেঙ্গেল মার্কিউ টুল, ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, সিঙ্গেল র মার্কিউ টুল এন্ড সিঙ্গেল কলাম মার্কিউ টুল। এগুলো হচ্ছে এক ধরনের সিলেকশন। আমি একটু আগে সিলেকশনের কথা বলছিলাম, অনেক ধরনের সিলেকশন রয়েছে। আমরা সবগুলো সিলেকশন খুব আস্তে আস্তে দেখব। ওকে, এটা হচ্ছে মুভ টুল। দ্যাটস মিন এটা নাম শুনলে আমরা কিছুটা বুঝতে পারি যে মুভ টুলস মিনস এটিকে নাড়ানো বা স্থানান্তর পরিবর্তনের জন্য ইউজ করা হয়ে থাকে এক জায়গা থেকে আরেক জায়গায় কোনো কিছুকে মুভ করার ক্ষেত্রে। ওকে, তো এটা আমাদের সিলেকশনের একটি পার্ট। ঠিক তার নিচে রয়েছে ল্যাসো টুল, পলিগন ল্যাসো টুল এন্ড ম্যাগনেটিক ল্যাসো টুল। এগুলো হচ্ছে সিলেকশনের অংশ। এগুলো এক একটা সিলেকশনের কাজে ইউজ হয়ে থাকে, আমরা সবগুলোই দেখব। কুইক সিলেকশন টুল এন্ড ম্যাজিক ওয়ান টুল, এই দুটোকেও আমরা সিলেকশনের কাজে ইউজ করে থাকি। বাট এখন আপনি প্রশ্ন করতে পারেন সবগুলোই সিলেকশন টুল, তাহলে অ্যাকচুয়ালি কোনটা কোন ক্ষেত্রে বা কোন জায়গায় ইউজ হবে। আসলে এগুলো আমরা ক্ষেত্র বিশেষে ব্যবহার করব। সো সময়ের জন্য অপেক্ষা করুন, আস্তে আস্তে এগুলো আমরা দেখতে পারবো। ওকে, লেটস সি রেক্টেঙ্গেল মার্কিউ টুল। রেক্টেঙ্গেল মার্কিউ টুলের একটি বিশেষত্ব রয়েছে যে এটি চার কোণা শেপে বিষয়টি ড্র করবে। কিরকম সেটি লক্ষ্য করুন, জাস্ট আমি ক্লিক করে এটাকে ড্র করেছি। এটা কি এরকম জিজি করছে, দ্যাটস মিন এটা একটা সিলেকশন এখানে তৈরি হয়েছে। অথবা আপনি টোটাল বডিটার মধ্যে বা ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা সিলেকশন তৈরি করছেন। ঠিক আছে, এখন আপনার প্রয়োজন হতে পারে এখানে আপনি রেড কালার অথবা ইয়েলো কালার অ্যাসাইন করা। ওকে, ঠিক আছে, আমি এখানে ইয়েলো কালার অ্যাসাইন করছি। আমরা আগে ক্লাসে জেনেছি যে কালার অ্যাসাইন এক্ষেত্রে কি করতে হয়। যদি হয় সেটা ফোরগ্রাউন্ডের, যদি হয় সেটি ব্যাকগ্রাউন্ডের। ব্যাকগ্রাউন্ড হলে আমরা কন্ট্রোল ডিলিট দিলে কি হচ্ছে, ব্যাকগ্রাউন্ড থাম্বনেল থেকে যে কালারটি রয়েছে সেটি আমার এখানে কি হলো, অ্যাসাইন হয়ে গেছে। কন্ট্রোল ডি, দ্যাটস মিন ডিসিলেক্ট। এটা কোথায় আছে, লেয়ার 1 এর মধ্যে। ওকে, লেয়ার 1 এর মধ্যে বিষয়টি রয়েছে। ভালো, একটা বিষয় আমরা এখানে লক্ষ্য করি যে কি দেখাতে যাচ্ছি। ওকে, এটার মধ্যে আমি রেড কালার অ্যাসাইন করলাম। আচ্ছা, এখন এখান থেকে আমি লেয়ার নিয়ে নিচ্ছি বন্ধুরা, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। ওকে, ক্ষেত্রে আমি এখানে রেড কালার অ্যাসাইন করলাম। লক্ষ্য করুন ডিসিলেক্ট, দ্যাটস মিন এই সিলেকশনটাকে ছাড়ানোর জন্য কন্ট্রোল ডি, ডি সিলেক্ট। ওকে, আচ্ছা, এখন আপনার লক্ষ্য করুন যে আমার সিলেকশনের যে বিষয়টা আমি বলতেছিলাম, এখন রেড যে রেক্টেঙ্গেলটা, ইলিপ্টিক্যাল রেক্টেঙ্গেলটা আমরা সিলেক্ট করেছি, এই ইলিপ্টিক্যাল মার্কিউ টুলস টি যখন আমি মুভ টুল দিয়ে মুভ করছি তখন সেটি মুভ করছে। বাট এখন আমি কি করছি, লক্ষ্য করুন আমি কি করলাম, এখানে বিষয়টা কি হলো যে আমি রেড যে ইলিপ্টিক্যাল মার্কিউ টুলটা সেটাকে কি করতেছি, মুভ করছি। বাট মুভ হচ্ছে কোনটা, লক্ষ্য করুন মুভ হচ্ছে আমার ইয়েলো রেক্টেঙ্গেল যেটি আছে। বাট কি হচ্ছে, আমার মার্কিউ
ইলিপ্টিক্যাল মার্কি টুলটি কি হচ্ছে না, মুভ হচ্ছে না কেন? বিষয়টা বোঝার চেষ্টা করেন যে বিষয়টা কি হচ্ছে। আমার এখানে সিলেকশন আছে কি লেয়ার 1, দ্যাটস মিন লেয়ার 1 আমি কি করেছিলাম, ইয়েলো কালারে যে বিষয়টি করে কালার অ্যাসাইন করেছিলাম সেটি কি হচ্ছে, মুভ হচ্ছে। তো আপনার এরকম হতে পারে যে আপনি যেখানে টাচ করবেন আপনি চাচ্ছেন সেই বিষয়টিকে মুভ করানোর জন্য। সো এরকম প্রশ্ন হতেই পারে, তখন আপনাকে কি করতে হবে। এখন দেখুন সিলেকশন ক্ষেত্রে আমরা দুইভাবে কাজ করে থাকি। একটা হচ্ছে লেয়ার থেকে প্রত্যেকটা বিষয়কে সিলেক্ট করে মুভ টুলের দ্বারা তাকে মুভ করানো, এই বিষয়টি। এখন আমি লেয়ার 1 এ আসলাম, এটা সিলেক্ট হলো, লেয়ার 2 এটা মুভ করছে। আচ্ছা, লক্ষ্য করুন আমাদের মেনুর মধ্যে একটা অপশন রয়েছে এখানে অটো সিলেক্ট। অটো সিলেক্টে যদি আমি চেক মার্কটি উঠিয়ে দেই, দ্যাটস মিন যখন মুভ টুল দিয়ে আমি যে শেপের মধ্যে টাচ করব সেই শেপটি কি হচ্ছে, সেই শেপটি মুভ করছে অটোমেটিক। লক্ষ্য করুন আমার লেয়ারের মধ্যে একটা সিলেকশন হয়ে যাচ্ছে, আমি কিন্তু এখন লেয়ারের মধ্যে যাইনি, বাট যখন আমি যে শেপ ধরছি সেই শেপটি মুভ হচ্ছে। কিভাবে? এটা অটো সিলেক্ট বিষয়টি অন রাখার কারণে। হ্যাঁ, এখন নতুনদের জন্য অটো সিলেক্ট অন রেখে কাজ করাটাই বেটার। প্রথম প্রথম বোঝার ক্ষেত্রে একটু পজিটিভ হবে তাহলে। এই যে এরকম। আচ্ছা, বিষয়টাকে আমি ডিলিট করে দিচ্ছি। হুম একটু ছোট করে এটাকে রেখে আরেকটা বিষয় আমরা লক্ষ্য করি। সিলেকশনটা একটু ভালো বোঝার জন্য আমাদেরকে যে বিষয়টা করতে হচ্ছে, আচ্ছা বন্ধুরা, ঠিক আছে, আমি একটা সিলেকশন তৈরি করেছি। এখন আমি চাচ্ছি যে এখানে এটুকু ডিলিট হবে, দ্যাটস মিন এই ইয়েলো কালারটুকু ডিলিট হবে। ঠিক আছে, একটু ডিফারেন্ট কালার নিয়ে শিখেছি আমি, ব্লু কালার দিয়ে। বিষয়টা কি হয়েছে, কি মাথায় যাচ্ছে কারো যে এখানে কি হলো? আমি চাইছিলাম এখানে ইয়েলো কালারটুকু ডিলিট করার জন্য, আমার ওভারল্যাপ করছে কি এখানে ইয়েলো কালারটুকু কি কি করছে, এই সার্কেল দ্বারা ওভারল্যাপ হচ্ছে। যে লক্ষ্য করুন, হ্যাঁ, আমি চাচ্ছি এখান থেকে ভেতরের অংশটুকু, এই অংশটুকু কি হবে, ডিলিট হয়ে যাবে। বাট যখন আমি ডিলিট প্রেস করছি কিবোর্ড থেকে, এটুকু ডিলিট হচ্ছে না, ডিলিট হয়ে যাচ্ছে কি আমার ব্যাকগ্রাউন্ডের মধ্যে যে কালার ছিল রেড কালার সেটুকু। কেন হলো এই বিষয়টি? এই বিষয়টি আবারও বলতে হচ্ছে যে সিলেকশনের ব্যাপারটি। আমার আমার সিলেকশন কোথায় ছিল, লেয়ারের। লক্ষ্য করুন আমার সিলেকশন ছিল কি রেড, যে ব্যাকগ্রাউন্ড আমি কালার দিয়েছিলাম সেটির মধ্যে, যার কারণে কি আমি যখন ডিলিট প্রেস করছি তখন কি হচ্ছে, আমার ব্যাকগ্রাউন্ডের কালারটা ডিলিট হয়ে গেছে। তাহলে এখানে আমি আমার উদ্দেশ্য কি ছিল, আমার উদ্দেশ্য ছিল ইয়েলো কালারটুকুকে ডিলিট করা। সো দ্যাটস ওয়াই আমি এখন অবশ্যই আমাকে ইয়েলো অংশটুকুকে সিলেক্ট করে দেখাতে হবে, দেন ডিলিট প্রেস করছি। কি এখন হয়েছে বিষয়টা? যে এরকম, এই যে এরকম, এখন এটুকু ডিলিট হয়ে গেছে। তার মানে কি বুঝলাম আমরা, যে অবশ্যই আমরা যে কাজটুকু করতে চাই আমাদেরকে লেয়ারে গিয়ে সেটুকুর সিলেকশন দেখাতে হবে, তারপর আমাকে ডিলিট করতে চাই বা মুভ করতে চাই, যে কোনো কিছু করতে চাই আমাকে অবশ্যই আগে সিলেকশন করে দেখাতে হবে, দ্যাট সেটি কাজ করবে। ওকে, এটি হচ্ছে সিলেকশনের একটা বেসিক বিষয়। শুধু এটি নয়, সিলেকশনের ক্ষেত্রে এখন দেখি আমরা যে আমরা ইলিপ্টিক্যাল মার্কি টুল আমরা দেখলাম, রেক্টেঙ্গেল মার্কি টুল দেখলাম, যে রেক্টেঙ্গেল মার্কি টুল কি করছে, এভাবে লম্বা আকৃতির ভাবে কোনো একটা বাটন তৈরি ক্ষেত্রে বা বক্স তৈরি ক্ষেত্রে এরকম ভাবে সিলেকশন তৈরি করে। এখন আরেকটা বিষয় মিস হয়েছে, যেটি হচ্ছে যে কালার অ্যাসাইনের ক্ষেত্রে আপনি কি আগে সিলেকশন তৈরি করবেন নাকি কালার অ্যাসাইন করার পর সিলেকশন তৈরি করবেন, এটা নিয়ে অনেক সময় কনফিউশন তৈরি হয়। যে বিষয়টা কি একটু লক্ষ্য করি। মানে লেয়ারটা আপনি কখন নেবেন, সিলেকশন তৈরি করার পর নাকি সিলেকশন তৈরি করার আগে?
কারণ আমি বলেছি যে প্রত্যেকটা শেপে যখন আমরা কালার অ্যাসাইন করব প্রত্যেকটার জন্য আলাদা আলাদা লেয়ার অবশ্যই নিয়ে নেব। লেয়ার মোডে কাজ করার সুবিধাটা কি, এর জন্য আমি আরেকটু উদাহরণ টানতেছি, লক্ষ্য করুন। ওকে, একটু আগে আমি যে কাজগুলো করেছি তার সেম কাজটুকু এখানে আমি করছি। ওকে, থাকলে এটা, সরি। আচ্ছা, যাই হোক, বিষয়টা আমি এখন ডিটেলস ব্রিফে যাচ্ছি না, একটু পরবর্তী আপনারা আরো বেটার জানতে পারবেন। ওকে, লেটস সি বন্ধুরা, এখানে আমি যে বিষয়টি মানে লেয়ার নিয়ে কাজ করার যে অ্যাডভান্টেজটা এবং কেন আমরা লেয়ার নিয়ে কাজ করব, সিলেকশনটা আমরা দেখলাম, বাট আমরা লেয়ারের বিষয়টি একটু দেখি যে লেয়ার নিয়ে কাজ করলে আমাদের সুবিধাটা কি। এখন আমি কোনো লেয়ার ক্রিয়েট করছি না, এখানে আমি কি করি, ওকে, ফোরগ্রাউন্ডের কালারটি অ্যাসাইন করলাম, তারপর কি করছি, ইলেকট্রিক্যাল নিয়ে গুড। আচ্ছা বন্ধুরা, একটু আগে আমি বলতেছিলাম যে অটো সিলেক্ট অন রেখে মুভ টুল দ্বারা আমরা যে কোনো বিষয়কে মুভ করতে পারছি। হ্যাঁ, আমাদের কথা অনুযায়ী আমরা তাই করেছি। লক্ষ্য করুন, এখন বিষয়টি কি হচ্ছে, আমি চাচ্ছি যে আমাদের রেড কালারের যে রেক্টেঙ্গলটা রয়েছে সেটা একটু নিচে নামানোর জন্য বা মুভ করার জন্য বা ইয়েলোকে মুভ করার জন্য, বাট কি হচ্ছে বিষয়টা, এখানে এটা হচ্ছে না। কেন হচ্ছে না? কেন হচ্ছে না? হচ্ছে না তার কারণ হলো যে কি, আমি আমার যে অরিজিনাল ডকুমেন্টটা নিয়েছিলাম, দ্যাটস মিন যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডের উপরে আমি টোটাল বিষয়টাকে কি করছি, ড্র করেছি। আমার ডিজাইনটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে করে ফেলছি, এর জন্য আমি কোনো আলাদা আলাদা লেয়ার ক্রিয়েট করিনি, যার কারণে কি হচ্ছে না, এটা প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা মুভ করছে না। এখন আমরা দেখি, সেম ওয়েটুকুই, আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে কি যে সিলেকশনটা আমি তৈরি করেছি, এখন আমি একটা লেয়ার নিতে পারি। লেয়ার নেওয়ার পর আমি কন্ট্রোল ডিলিট অথবা অল্টার ডিলিট দিয়ে ফোরগ্রাউন্ড অথবা ব্যাকগ্রাউন্ডের কালারটা তার মধ্যে হাসিল করতে পারবো। বাট কালার দেওয়ার পর আমি লেয়ার নিতে পারবো না, তখন কালার দিয়ে ফেললে কি হবে, সেটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে কালার হয়ে যাবে। তাহলে বিষয়টা কি হলো, বিষয়টা হচ্ছে এরকম যে আমাকে অবশ্যই কি করতে হবে, লেয়ার নিয়ে তারপর আমি সিলেকশন তৈরি করতে পারি, দেন আমি কালার দিতে পারি, অথবা আমি সিলেকশন তৈরি করে তারপর লেয়ার নিতে পারি, তারপর কালার দিতে পারি। যেমন কি করছি, এখন আমি লেয়ার টুটাকে আমি আবার ডিলিট করে দিচ্ছি। এখন আমি কি করলাম, নর্মালি যেভাবে কাজ করে থাকি, একটা সিলেকশন তৈরি করেছি, ঠিক আছে। এখন যদি আমি কালার অ্যাসাইন করি তাহলে কি হবে, হ্যাঁ হ্যাঁ আপনি বলেন, এখন যদি আমি কালার অ্যাসাইন করি তাহলে বিষয়টা কি হবে, অ্যাজ লাইক ধরেন আমি রেড কালারটাই দিচ্ছি। রেড কালার দিতে গেলে আমাদেরকে কি করতে হবে, আমরা এই ক্লাসে জেনেছি না, হ্যাঁ, ফোরগ্রাউন্ড থেকে কালার দিতে গেলে কি করতে হবে, অল্টার ডিলিট, ওকে, তারপরে কন্ট্রোল ডি, দ্যাটস মিন ডিসিলেক্ট, কি হলো, ডিসিলেক্ট হয়েছে। এখন কি হয়েছে বিষয়টা, কি হয়েছে, এটা এটার সাথে আঠার মতো লেগে গেছে কেন, মানে এটা মুভ করতেছে, কারণটা কি, কারণটা হচ্ছে কি, আমি যে লেয়ার 1 ক্রিয়েট করে এখানে সার্কেলটা ক্রিয়েট করেছিলাম একটু আগে, তার উপর সেকেন্ড সিলেকশনটা তৈরি হয়েছে এবং ওটার মধ্যে কি লেয়ার 1 এর মধ্যে দুটো বিষয় ড্রয়িং হয়ে গেছে, যার কারণে কি যখন আমি একটাকে মুভ করছি তখন কি হচ্ছে, দুটো বিষয় একসাথে মুভ করছে, কারণ একই লেয়ারের মধ্যে দুটো বিষয় ড্রয়িং করা হয়েছে। বোঝা গেছে কি, মাথায় যাচ্ছে সবার? ওকে, দেখি তারপরে যে বিষয়টা, তাহলে কি করতে হবে আমাকে, অবশ্যই যে সিলেকশন তৈরি করেছি তারপর একটা লেয়ার নিতে হবে, দেন কালার অ্যাসাইন করতে হবে। ওকে, এখন আমি দেখি কি হয়, কি হয়েছে, এখন এখন কি হলো, হ্যাঁ এখন বিষয়টা হয়েছে, লেয়ার 2 এর মধ্যে বিষয়টি তৈরি হয়েছে, দ্যাটস মিন এটা কি হচ্ছে, মুভ করছে, আর লেয়ার 1 এর মধ্যে ছিল এটা।
অতএব প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা লেয়ার নিয়ে কাজ করলে আমাদের কি সুবিধা, আমরা সেটাকে মুভ করতে পারছি, ইন ফিউচার কি করতে পারছি, এডিটও করতে পারছি। সেটা কি রকম, এডিট কি রকম? হ্যাঁ, আপনার এখন দরকার হতেই পারে যে ভাইয়া আমি চাচ্ছি আমার এই গ্রিন কালারের ইয়েটা সার্কেলটা অন্য একটা কালার দেওয়ার জন্য। তো আমি তো এটা সিলেকশন তৈরি করে আগে কালার দিয়ে ফেলছি। তো এখন এটা কি কিভাবে আমি করতে পারি, মানে কিভাবে আমি কালার চেঞ্জ করতে পারি? আমি বলছিলাম যে সিলেকশন চলে গেলে তারপর কালার দেওয়া যায় না। হ্যাঁ, তাহলে এটা কি পুনরায় কি করতে হবে, সিলেকশন করতে হবে। তাহলে অবশ্যই কি আমাকে এই যে লেয়ার আছে, লেয়ারের থাম্বনেইলে আসতে হবে, এই ফাঁকা জায়গাতে এসে কন্ট্রোল ধরতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে। লক্ষ্য করুন আমাদের এখানে লুকিংটা চেঞ্জ হচ্ছে, মানে কি এখানে থাম্বনেইলের মধ্যে এক ধরনের সিলেকশনের এরিয়ার মতো দেখাচ্ছে। দেন মাউস থেকে জাস্ট ক্লিক কি করতে হচ্ছে, কন্ট্রোলে গিয়ে, সরি এখানে গিয়ে কন্ট্রোলে ধরে এখানে একটা ক্লিক কি হচ্ছে, এখন স্পেসিফিকলি এটুকু সিলেক্ট হয়েছে না? এখন আমি কালার দিয়ে দিই, ধরেন আপনি আগে এটাকে গ্রিন দিয়েছেন, এখন চাচ্ছেন রেড কালার দেওয়ার জন্য। সো দ্যাটস ওয়াই অল্টার ডিলিট কি হচ্ছে, কন্ট্রোল ডি। এখন কি হয়েছে বিষয়টা, মানে এটা লেয়ার থাকার কারণে ইন ফিউচার আমি এডিটও করতে পেরেছি। কিন্তু লেয়ার যদি না নিতাম, ব্যাকগ্রাউন্ড থাকতো, তাহলে কি এটা পসিবল ছিল? কখনোই পসিবল ছিল না। ওকে, হ্যাঁ হ্যাঁ, তাহলে কি বিষয়টা দাঁড়ালো, বোঝা যাচ্ছে? হ্যাঁ, আই হোপ যে টোটাল বিষয়টা আপনাদের কাছে এখানে ক্লিয়ার হচ্ছে যে লেয়ার নেওয়ার বিষয়টা কি, এবং লেয়ার নিলে কি অ্যাডভান্টেজ, এবং এটাকে কি কি করা যায় ইন ফিউচার। ওকে, আচ্ছা আচ্ছা, আমাদের পরবর্তী আর কি রয়েছে এখানে, হ্যাঁ দেখি আমরা সিঙ্গেল র মার্কেট টুল অ্যান্ড সিঙ্গেল কলাম মার্কেট টুল। আসলে বিষয়টা কি আমরা একটু দেখি যে সিঙ্গেল র মার্কেট টুল অ্যান্ড সিঙ্গেল কলাম মার্কেট টুলটা কিভাবে কাজ করে। সিঙ্গেল র মার্কেট টুলটি অ্যাকচুয়ালি হরিজন্টালি কাজ করছে। লক্ষ্য করুন আমি যখন এটাকে সিলেক্ট করলাম তখন জাস্ট এখানে তেমন কিছু দেখাচ্ছে না, জাস্ট এটা প্লাসের মতো আসছে। আপনার দুশ্চিন্তা করার কিছু নেই, আপনি জাস্ট এটা ক্লিক করুন। কি হয়েছে, এখানে হরিজন্টালি একটা লাইনের মতো হচ্ছে। এটা হচ্ছে 1 পিক্সেল তার কি বলবো ওয়েট, এই সিঙ্গেল র মার্কেট টুলের। এখন এটার কাজ কি, আসলে আপনি যখন কোনো একটা কাজ করতে যাবেন ওয়েব রিলেটেড বিশেষ করে, তখন অনেক সময় এরকম বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে এরকম লাইন বা আমরা কি বলি আন্ডারলাইনও বলে থাকি অনেক ক্ষেত্রে, অনেক ওয়েবসাইট ব্যানারের নিচে অথবা ফুটার বা মেনুর নিচে এরকম থাকে, তখন এরকম আমাদেরকে লাইন দিতে হয়। সো দ্যাটস ওয়াই ওখানে আমরা এইগুলো ইউজ করে থাকি। হ্যাঁ, আসলে এটা কি এখন কিভাবে থাকবে, এটা তো একটা সিলেকশনে আছে, এটার মধ্যে কি একটা কালার অ্যাসাইন করতে হবে। হ্যাঁ, আপনি বলুন আপনার কি কালার প্রয়োজন। আমি এটা লেয়ার নিয়ে নিচ্ছি অবশ্যই, ইয়েলো কালারটা আমি দিতে চাচ্ছি এখানে। কন্ট্রোল ডিলিট। কি কি দেখতে পাচ্ছি আমরা খালি চোখে, জুম করি, কি কিছু দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে কি? হ্যাঁ, কি হচ্ছে এখানে কালার অ্যাসাইন হচ্ছে, বাট আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না, মানে দেখতে পাচ্ছি না। কেন? কারণ এটা 1 পিক্সেল এবং কি সিলেকশনে আছে। এখন যে কন্ট্রোল ডি প্রেস করি, কি দেখা যাচ্ছে এখন? হ্যাঁ, এই যে, তার মানে কি এটা 1 পিক্সেলের একটি লাইন তৈরি হলো কিভাবে, হরিজন্টালি। হরিজন্টাল হচ্ছে এপাশ থেকে ওপাশে, দ্যাটস মিন আমরা যেটাকে কি বলি শোয়ানো ভাবে, এই যে এরকম। এখন জাস্ট এটার কাজ এটুকুই, এটা ওয়েবের বিভিন্ন ক্ষেত্রে 1 পিক্সেলের উপর এটা এডিট করা যায় না, এটুকুই এটা হচ্ছে কাজ। ওকে, তো পরবর্তী বিষয়টা আমরা লক্ষ্য করি যে সিঙ্গেল কলাম মার্কেট টুল, এটা হচ্ছে ভার্টিক্যালি, দ্যাটস মিন উপর থেকে নিচে। জাস্ট একটা ক্লিক করেছি আর কিছুই না। ক্লিক করার পর এখানে আমি চাচ্ছি রেড কালার, কন্ট্রোল ডিলিট, সরি কন্ট্রোল ডিলিট, ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে চলে আসছে। ওকে, তাহলে কি হয়েছে বিষয়টা কি হলো, বিষয়টা হয়েছে যে এখানে মুভ টুলটা নিয়ে আমরা কি করি, এটাকে সিলেকশন তৈরি করি। অটো সিলেক্ট ছিল। হ্যাঁ, আমরা একটা লেয়ার 3 এর মধ্যে কি করেছি বিষয়টা তৈরি করেছি, হরিজন্টালি এন্ড ভার্টিক্যালি সিঙ্গেল র মার্কেট টুল দ্বারা যে বিষয়টি।
এটুকু আসলে তেমন এর চাইতে বেশি কোনো কাজ নেই। যে প্রফেশনালি আপনি যখন একটা ওয়েব পেজ ডিজাইন করতে যাবেন তখন আপনার এই বিষয়গুলো লাগবে। সো জাস্ট এখান থেকে আইডিয়া নিয়ে গেলেন যে এটা দিয়ে এই কাজটা করা হয়ে থাকে। ওকে, ঠিক আছে। আমরা তাহলে কি আমাদের প্রথম যে সিলেকশনের পার্টটুকু আছে আমরা এটুকু ক্লিয়ার হলাম, এবং মুভ টুল আমরা দেখেছি ইটস এ ভেরি ইউজফুল থিংস। জাস্ট যে কোনো বিষয়কে কি করছে, মুভ করার ক্ষেত্রে ইউজ হচ্ছে এরকম। ওকে, তো আমরা আমাদের পরবর্তী বিষয়টাতে যাই। পরবর্তী টপিকসটা কি, এখানে দেখা যাচ্ছে যে সিলেকশন টুলের মধ্যেই আরেকটা রয়েছে যে ল্যাসো টুল। একটা নতুন ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। গ্রেস্কেল চলে আসছে। ওকে, ল্যাসো টুল। আচ্ছা, ল্যাসো টুলটাও সিলেকশনের জন্য ইউজ হয়ে থাকে। এটি অ্যাকচুয়ালি ফ্রি ফ্রম মিনস এটা এটার জন্য আপনার কোনো নির্দিষ্ট হাইট বা উইডথ দিয়ে স্পেসিফিক ভাবে কাজ করতে হবে এমন কোনো ম্যান্ডেটরি নেই। এটা আপনি ফ্রি ফ্রম এজ এ ড্রয়িং হিসেবে, যে এরকম আপনি ইচ্ছা মতো এটাকে ড্রয়িং করে কাজ করতে পারেন, ইচ্ছা মতো আপনার কাজটা কি করতে পারেন। এই যে লাইক এরকম কি করেছি, এখানে একটা সিলেকশন আমরা তৈরি করেছি, তারপর আমরা একটি লেয়ার নিয়েছি। লেয়ার নেওয়ার পর কি হচ্ছে, এখানে এখন আমরা কালার অ্যাসাইন করতে পারি। নতুন লেয়ার নেওয়ার পর কন্ট্রোল ডিলিট অথবা অল্টার ডিলিট দিলে কি হয়েছে, ফ্রি ফ্রম আমরা কালার দিতে পেরেছি। এখানে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, লেয়ার নিয়ে কাজ করতে হবে। ওকে, পজ করা যায় না, এটা সমস্যা নাই, এটা ব্ল্যাঙ্ক থাকবে। হ্যাঁ, আপনি যেখান থেকে ইয়া করছেন না সেখান থেকে আবার স্টার্ট করতে পারবেন। এটা আপনাকে বলা হয় নাই, এটাকে আমি কেটে ফেলে দিতে পারবো, বুঝছেন? না সেটা তো পারবে নেই। আপনার মোটামুটি শেষ হয় নাকি? না না, শেষ হয় নাই। উনি কি করবেন? না না, উনি আমাদের আফটার এফেক্টস ইয়া করে, উনি বলছিল একটু দেখতে আর কি, জাস্ট দেখে দেখতে। তাহলে পজ করে রাখেন, কাটতে হবে না। না, চলে গেছে, আপনি এখন স্টার্ট করেন। আপনার যেখান থেকে শেষ করছেন না আচ্ছা আচ্ছা, সেখান থেকে চলতেছে মেবি, এটা পজ হয়নি। এই যে সাথে এটা সমস্যা নাই, এটা চলো, এটা আমি কিছু বলতে হবে। আচ্ছা আচ্ছা ওকে কাজটা তো এখানে লাগবে, এখানে আছে। ওকে বন্ধুরা, আমরা ফিরে আসি আমাদের টপিকসে আবার। আচ্ছা, আমি প্রথম থেকে আবার বিষয়টা লক্ষ্য করি যে আসলে কি হলো। একটা নিউ ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। আচ্ছা, আমাদের প্রিভিয়াস বিষয়গুলো দেখা হয়েছে। এখন আমরা দেখি ল্যাসো টুল নিয়ে বলছিলাম যে অবশ্যই যে ল্যাসো সিলেকশন টুলটি কিভাবে লাইক ধরেন এরকম একটা ড্রয়িং করলেন একটি গাছ। এটা অ্যাকচুয়ালি আমাদের মাউসের দক্ষতার উপরে ডিপেন্ড করে আপনি ড্রয়িং করতে হবে। আর এটি যদি আপনি কি করেছি, মাউস দিয়ে জাস্ট ক্লিক করে ধরি এরকম ভাবে ড্রয়িং করে ছাড়া যাবে না। অ্যাকচুয়ালি যদি আমি কোনো একটা জায়গায় ছেড়ে দিই তাহলে ওইখান থেকে এটা সিলেকশন হবে। সেটা কি রকম, এই যে এরকম দেখুন। এখন আমি ছেড়ে দিই তাহলে কি হবে, আমি টোটাল ড্রয়িংটা করলাম না, অ্যাজ লাইক ছেড়ে দিলাম, মাউসটা ক্লিকটা ছেড়ে দিচ্ছি, তবে কি হয়েছে, এখান থেকে সে সিলেকশন নিয়ে নিয়েছে। সো এটা আমাদেরকে যখন আমরা শুরু করব তখন আমাদেরকে এভাবে কি ক্লিক করে বিষয়টা টোটাল শেষ করে ফেলতে হবে। এই যে এরকম। আর ফ্রি ফর্ম আসলে এটা প্রফেশনাল ইউজ খুব কম হয়ে থাকে, বাট রাফলি কোথাও ইউজ করতে গেলে আমরা এটা ইউজ করে থাকি। হ্যাঁ, এখন কি হয়েছে, সিলেকশনটা তৈরি হচ্ছে। সিলেকশনটা তৈরি একটু ইয়ে করেন, ওই যে ড্রিল করতেছে এসে এসে ইয়ে লাগাবে সিসি ক্যামেরা। উফ, ভাই আগে ভাই বলার আগে ড্রিল করে দিচ্ছে। আমি বলছি নক পয়েন্ট আগে মাত্র বলছি মাত্র এভাবে তো আসলে ভিডিওটা আমরা কিন্তু না চাও না। আমার করতে পারো মেল করে দিয়ে
ভাই আসেন, যতক্ষণ না কাজ হচ্ছে না কি শুরু করছে কিছু না আপনি বিলটা করে দিয়ে তাহলে শুরু করে দিচ্ছি তো আমার আপনারা চিত্র শেষ করতে পারবেন। এই আসেন বুঝছে বলে ভেবে এখন না করে উনি দাঁড়িয়ে করো কখন শেষ হয়ে যেত? সারা চলে গেল সারা চলে গেল দাও তুমি সাইন আউট করতে পারো কারণ নতুন নতুন দুইবার র্যাঙ্ক করছি তিনবার করে তাই কি সর কই দাও এটা ইয়ে পোস্ট দেওয়া ছিল, এটা কি তুমি রান করছিলে নাকি? না রান দিছিল নাকি? আমরা দেখছিলাম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা লাসো টুল দিয়ে অ্যাকচুয়ালি কিভাবে আমরা ফ্রি ফ্রম সিলেকশন তৈরি করতে পারি। সিলেকশন তৈরি করার পর আমরা লেয়ার নিব আগের মতোই সেম, দেন কালার অ্যাসাইন করতে পারি। এটা হচ্ছে ফ্রি ফ্রম কোনো কন্ট্রোলিং, এটা এক্ষেত্রে আপনার মাউসের কন্ট্রোলিং সিস্টেমটা অ্যাকচুয়ালি অনেক ভালো হতে হবে, দেন ইউ ক্যান ইউজ দিস টুল। ঠিক তার নিচে রয়েছে পলিগন লাসো টুল, এটা অ্যাকচুয়ালি কর্নার তৈরির ক্ষেত্রে কাজ করে থাকে। এরকম কর্নার শেপে অ্যাকচুয়ালি এই বিষয়টি হয়, এটা কখনো আর্ক বা রাউন্ড হয় না, সবসময় এটি কর্নার নিয়ে কাজ করে থাকে। এটা এভাবে ক্লিক করে মিলিয়ে দেওয়ার পর একটা সিলেকশন তৈরি হয়ে গেছে। আমরা আরেকটি লেয়ার নিচ্ছি, সরি একটা লেয়ার নিয়ে আমরা এখানে আরেকটি ডিফারেন্ট কালার অ্যাসাইন করলাম। সো অ্যাকচুয়ালি এই বিষয়গুলো এভাবে কাজ করে। এখন আমরা দেখব যে ম্যাগনেটিক লাসো টুল এই বিষয়টি কি রকম। আসলে ম্যাগনেটিক শব্দের অর্থ হচ্ছে চুম্বক। সো এখানে চুম্বক আসলে কি অর্থে বা কি কাজ করে একটু আমরা বোঝার চেষ্টা করি। একটি ইমেজ নিয়ে আসা যায় ক্ষেত্রে, লক্ষ্য করুন আপনার হতে পারে এই বিষয়টির ব্যাকগ্রাউন্ড রিমুভ বা তার সিলেকশন এজ ধরে আপনাকে এখানে একটা সিলেকশন তৈরি করতে হতে পারে। সো সেই ক্ষেত্রে আপনাকে, এখন আমরা প্রিভিয়াস টাইম যে সিলেকশন গুলো দেখেছি এই রেক্টেঙ্গল, দেখুন এটা দিয়ে কি আসলে টোটাল বিষয়টা সম্ভব কিনা? কখনোই না, কারণ এটি চারকোনা শেপে বিষয়টি হচ্ছে। সো আমার ব্যাকগ্রাউন্ড কাটতে হলে এখানে আর্ক এন্ড কর্নার শেপ তৈরি করতে হবে। সো এটা এক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট হবে না। তারপর রয়েছে আমাদের ইলেকট্রিক্যালটাও এখানে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না। সো দ্যাটস ওয়াই আমরা ফিরে যাচ্ছি, এগুলো তো কখনোই হবে না। আমাদের পরবর্তী যে বিষয় লাসো টুল, ধরুন এখন আপনি বলতে পারেন যে আমি লাসো টুল দিয়ে তো এটা করতে পারি। হ্যাঁ ঠিক আছে, ভালো কথা। লাসো টুল দিয়ে যখন আমি এভাবে যাচ্ছি তখন দেখুন মাস আমার 100% কন্ট্রোলিং না থাকার কারণে মাঝে মাঝে সরে যাচ্ছে, এই যে এরকম। বাট এটা আসলে প্রফেশনাল ইউজ হবে না আমার মতে, এবং এটা দিয়ে বেটার হবে না। আপনাকে অ্যাট এ গ্লান্স বিষয়টা শেষ করে তারপর অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডটাকে ফেলতে হবে বা সিলেকশনটা তৈরি করতে হবে। সো এটাও এখানে যাচ্ছে না। পলিগন দিয়ে, হ্যাঁ পলিগন দিয়ে হতে পারে, বাট এক্ষেত্রে আমি আগেই বলেছি যে পলিগন কর্নার নিয়ে কাজ করে, কর্নার এজ তৈরি করছে, সে রাউন্ড তৈরি করতে পারছে না। দেখুন এখানে আমাকে বিষয়টা তৈরি করতে হবে একটি রাউন্ড স্টাইল, বাট এখানে কি হচ্ছে, আমি যদি এটা দিয়ে কাজ করি লক্ষ্য করুন এটা এরকম কর্নার শেপ হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই এখানে আমি কি ভালোভাবে পাতটা তৈরি করতে পারছি না। বাট এভাবে কাজ করা যাবে, বাট এটি অবশ্যই প্রফেশনাল হবে না। এক্ষেত্রে আমরা যে কাজটি করে থাকি, একটি পাত তৈরি করার ক্ষেত্রে প্রফেশনালি ইউজ করে থাকি যে বিষয়, সেটি হচ্ছে পেন টুল, পেন টুলের ধারা।
বাট আজকে আমরা পেন টুল দেখবো না, আমরা আমাদের সিলেকশন বেসিক সিলেকশনে যেগুলো আছে আমরা সেগুলো দেখি, পরবর্তীতে আমরা পেন টুল দ্বারা প্রফেশনালি একটি বিষয় কিভাবে করতে হবে সেটা আমরা দেখব। ওকে, লেটস সি। এটা হচ্ছে আমাদের পলিগন লাসো টুল। দেখি আমরা ঠিক তার নিচে যে বিষয়টি রয়েছে ম্যাগনেটিক লাসো টুল, এই বিষয়টি আসলে বলেছিলাম যে চুম্বক চুম্বক কিভাবে কাজ করে। লক্ষ্য করুন আমি এখানে একটি ক্লিক করেছি জাস্ট, তারপর আমি ঠিক ব্যাকগ্রাউন্ডের মানে এজ ধরে যাচ্ছি, সে অটোমেটিক্যালি কি হচ্ছে, যেখানে সিমিলার কালারটা পাচ্ছে সেখানে কি হচ্ছে, অটোমেটিক সিলেক্ট হয়ে যাচ্ছে। এই যে এরকম, আমি কিন্তু কিবোর্ড থেকে কোনো কিছু প্রেস করছি না, জাস্ট কি করছি, আমি মুভ করছি যে এরকম। এখন প্রশ্ন হতে পারে যে এটা তো ভেতরের দিকে চলে গেছে, এখন কি করা, মানে পেছনে যাওয়া যাবে না? আমরা জানি পেছনে যাওয়ার জন্য আমরা কন্ট্রোলটা জেড প্রেস করি, বাট এক্ষেত্রে এটা না, এক্ষেত্রে আমাদের ব্যাক স্পেস যে নামে বিষয়টি আছে সেটা প্রেস করতে হবে। দেখুন আমরা আস্তে আস্তে পেছনে চলে আসতে পেরেছি, এই যে এরকম। আবার ব্যাক স্পেস প্রেস করছি, লক্ষ্য করুন এখানে একটু ক্লিক করলাম, ঠিক এভাবে আমরা জাস্ট কি করছি এটা। আচ্ছা, ঠিক আছে, এখন আরেকটি বিষয় লক্ষ্য করুন বন্ধুরা, যে এখানে কি আছে, উইথ সরি ওকে, ফ্রিকোয়েন্সি এবং কন্ট্রাস্ট নামে যে অপশনগুলো রয়েছে, কন্ট্রাস্টের বিষয়টা যদি আমরা বৃদ্ধি করে দেই তাহলে কি হবে, তাহলে যে বিষয়টি দাঁড়াবে, কন্ট্রাস্টে যদি আমরা ইনক্রিজ করি তাহলে তার যে ব্যাকগ্রাউন্ডে যে এজ দখল করার বিষয়টা খুব প্রফেশনালি এবং কি খুব দ্রুত হবে, এবং কি খুব গভীরভাবে সে কি করতে পারবে, এটাকে সিলেকশন করবে। দেখি আমরা বিষয়টি আরেকবার, এখানে আমরা 50 দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, দূর থেকে সে কি করছে, খুব ফাস্ট বিষয়টাকে কি করছে, অ্যাকসেপ্ট করে নিচ্ছে। ওকে, আমরা যে বিষয়টি দেখছিলাম যে কন্টেস্টে যে আমরা 50 পর্যন্ত বা 50% দিয়ে দিয়েছি, তার মানে বিষয়টি খুব দ্রুত কি হবে, সিলেকশন তৈরি করবে। লক্ষ্য করুন বন্ধুরা, আমরা ক্লিক করে যে কোনো একটা পয়েন্টে স্টপ বা পুশ করতে পারি এরকম ভাবে। এখন ব্যাক স্পেস প্রেস করার সাথে সাথে পেছনে চলে যাবে বিষয়টি। কিবোর্ড থেকে জাস্ট ব্যাক প্রেস, আবার ব্যাক স্পেস। এখন প্রশ্ন হতে পারে বন্ধুরা যে আসলে প্রফেশনাল যে কাজগুলো বা ব্যাকগ্রাউন্ড রিমুভের যে কাজ করা হয়ে থাকে আমরা দেখে থাকি বিভিন্ন স্টুডিও বা বিভিন্ন প্রোডাক্টের কাজের ক্ষেত্রে, তখন আসলে কি এই ম্যাগনেটিক ল্যাসো টুল দিয়ে করা হয় কিনা। এক্ষেত্রে আমি বলবো বন্ধুরা যে আসলে এটা দিয়ে প্রফেশনালি আমরা কাজ করি না, বাট রাফলি কোথাও বা কোনো কিছু তৈরি করতে গেলে, খুব দ্রুত করতে গেলে আমরা অ্যাকচুয়ালি এটা ইউজ করে থাকি। ওই ক্ষেত্রে আমরা পেন টুল ইউজ করে থাকি, আগে বলেছি মোস্ট প্রফেশনাল ইউজ হয়ে থাকে পেন টুল। হ্যাঁ, এরকম সিলেকশন হয়ে গেছে। আর দেখ, এখন এটাকে আমি কপি করতে পারি, কন্ট্রোল সি কপি, নতুন কোনো একটা পেজে নিয়ে যেতে পারি। লক্ষ্য করুন জাস্ট এরকম একটা সিলেকশন তৈরি করে আমরা তাকে কপি বা কাট বা বিভিন্ন ভাবে নিয়ে অন্য কোথাও প্লেসমেন্ট করতে পারি। ঠিক সেম কাজটি আমরা পেন টুল দিয়েও শিখবো পরবর্তীতে, বাট আজকে আমরা এই সিলেকশন দিয়ে এই বিষয়টি ক্লিয়ার হলাম। আর মুভ টুল আমরা অলরেডি দেখেছি। হ্যাঁ,
তো এখন আমরা আমাদের পরবর্তী যে বিষয়টি রয়েছে সেটি আমরা দেখে আসি যে সেটি কোনটা। ওকে, আমাদের মডিউলটিতে আরেকবার যেতে হচ্ছে। হ্যাঁ বন্ধু, আমরা সিলেকশন টুল দেখলাম। সিলেকশন টুলের মধ্যে যে বিষয়গুলো ছিল, এখানে সবগুলো সিলেকশন এরিয়া, সিলেকশনের পার্ট, আমরা সবগুলো বিষয় দেখলাম। একটি বিষয় আমাদের এখনো দেখা বাকি আছে, সেটি হচ্ছে কুইক সিলেকশন টুলস। দ্যাটস মিন এটার ভিতরে আছে ম্যাজিক ওয়ান টুল এবং কুইক সিলেকশন। এই দুটো বিষয় একটু আমরা দেখে আসি, এই দুটো বিষয় আসলে কিভাবে কাজ করে। এক্ষেত্রে আমাকে একটা ইমেজ নিয়ে অ্যাকচুয়ালি কাজটা করতে হবে। ওকে, যে কোনো একটা ইমেজ আমরা নিয়ে আসি। ওকে বন্ধুরা, লক্ষ্য করুন যে আসলে হ্যাঁ, এখন আমরা এখানে আসছি যে এই বিষয়টি আপনার কখন বা কি কাজ ইউজ হতে পারে, যে কুইক সিলেকশন টুল এন্ড ম্যাজিক ওয়ান টুল। ওকে, আমরা ম্যাজিক ওয়ান টুল থেকে দেখি। ম্যাজিক ওয়ান টুল, ম্যাজিক শব্দের অর্থ হচ্ছে আমরা জানি যে জাদু। তার মানে কি এখানে আমরা কি কোনো জাদুবিদ্যা শেখাবো বা জাদু আসবে? না বন্ধুরা, এটা জাদু, ম্যাজিক ওয়ান টুল দ্যাটস মিন এটা জাদুর মতো কাজ করে। সো দ্যাটস এটার নাম আমরা অ্যাকচুয়ালি ম্যাজিক ওয়ান টুল রেখেছি। আসলে বিষয়টি কিভাবে কাজ করে আমরা একটু দেখে আসি। এই প্রত্যেকটা টুলসে আমরা যখন সিলেক্ট করব, মেনুর মধ্যে আমরা একটা চেঞ্জ লক্ষ্য করতে পারবো। আজ লাইক ধরেন যখন আমি এখানে ম্যাজিক ওয়ান টুলে আসছি, এখানে একটা চেঞ্জ আসছে, টলারেন্স ভ্যালু চলে আসছে। যখন একটু আগে আমরা কি ছিলাম, ম্যাগনেটিকে ছিলাম, তখন একটা চেঞ্জ চলে আসছে। আসলে এই প্রত্যেকটা বিষয়কে এখান থেকে কি করা যায়, সেটিংস বলতে পারি আমরা, বা রিক্রিয়েট এডিট করে তার একটা বিষয়কে তৈরি করা যায়, যে সে কিভাবে কাজ করবে তার একটা ডাইমেনশন বা একটা কি কমান্ড দিয়ে দেওয়া বলা যেতে পারে। তো এখন আমরা ছিলাম কোথায়, ম্যাজিক ওয়ান টুলে। ম্যাজিক ওয়ান টুলে থাকা অবস্থায় দেখুন টলারেন্স, এখানে টলারেন্স হচ্ছে শক্তি। দ্যাটস মিন এখানে শক্তি বলতে বোঝাচ্ছে যে যখন আমরা ম্যাজিক ওয়ান টুল ইউজ করব তখন তার প্রকোপটা বা তার আধিপত্যটা কেমন হবে, অ্যাজ লাইক এরকম একটা বিষয়। আমি এখানে 50 দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন ম্যাজিক ওয়ান টুল কিভাবে কাজ করে একটু বোঝার চেষ্টা করি। এখন আমি ক্লিক করছি কোথায়, লক্ষ্য করুন, ইয়েলোতে। ওকে, এখন যখন আমি কি করেছি, ইয়েলোতে ক্লিক করেছি বা স্ক্রিনের মধ্যে ক্লিক করেছি, ঠিক তার সিমিলার যে কালার রয়েছে, দেখুন এখানে যদি আরো ইমপ্রেস করা যায় 100, লক্ষ্য করুন যে আমি এখানে কি হোয়াইটের একটা অংশে ক্লিক করেছিলাম, তার সিমিলার যেখানে যে কালার রয়েছে, যেমন এখানে হোয়াইট রয়েছে, সে জাদুর মতো সেই বিষয়টাকে কি করেছে, সিলেক্ট করে নিয়েছে। এই টোটাল বিষয়টাকে বলেছি আগে যে টলারেন্স, দ্যাটস মিন সে তার শক্তি দিয়ে যতটুকু সম্ভব বা সিমিলার কালার যেখানে যেখানে পাবে সেখানে সে কি করবে, এটাকে সিলেকশন তৈরি করবে। যেমন এখানে হোয়াইট ছিল, এই যে হোয়াইট কালার গুলো সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা এটা বুঝতে পারবো যখন আমরা ডিলিট করতে যাই, যদি হ্যাঁ আমি অল্টো ডিলিট প্রেস করছি, দেখুন যেখানে হোয়াইট ছিল সেই জায়গাগুলো কি হচ্ছে, ডিলিট হয়ে গেছে। সরি, ব্ল্যাক যেখানে যেখানে ছিল, এই যে ব্ল্যাক এর মধ্যে সেই অংশগুলো কি হচ্ছে, ডিলিট হয়ে গেছে। ওকে, কন্ট্রোল ডি। এখানে কি হয়েছে, এখানে অরেঞ্জ কালার যেখানে যেখানে পেয়েছে সেটাকে সে কি ম্যাজিক মানে জাদুর মতো সিলেকশন তৈরি করছে। এখন আমরা যদি এটাকে ডিলিট করতে চাই, দেখুন আমরা টোটাল কি বলবো, বাটনের কালারটাকে আমরা চেঞ্জ করে ফেলতে পারছি অতি সহজে। আচ্ছা, এছাড়া এটা দিয়ে আর কি কাজ করা যায়, এছাড়া এটা দিয়ে আর কি কাজ করা যায়, লাইক ধরেন আমি চাচ্ছি এই সিলেকশনটুকু আমার প্রয়োজন হচ্ছে। এখন দেখুন যে আমরা যদি শিফটে প্রেস করে এখানে ক্লিক করতে থাকি কন্টিনিউয়াসলি, আচ্ছা নর্মালি কি করছি, আমি ক্লিক করেছি, দেন তারপর শিফটে ধরে এটাকে কি করছি, তার প্রপোর্শনটাকে বাড়াচ্ছি। এখন কি করতে পারি, কন্ট্রোল সি, কি হয়েছে, এই সিলেকশনটুকু কপি হয়েছে। একটা নিউ পেজ নিই, কন্ট্রোল ভি, লক্ষ্য করুন বন্ধুরা যে আসলে এখানে কি হয়েছে, বিষয়টা যেটুকু আমরা কি করছিলাম ম্যাজিক ওয়ান টুল দিয়ে সিলেক্ট করেছিলাম সেই টোটাল বিষয়টুকু এখানে চলে আসছে। কিভাবে, অতি সহজে বিষয়টা চলে আসছে। আচ্ছা, এই বিষয়টা যদি আমরা না জানতাম তাহলে আমাকে কি করতে হতো, এখান থেকে যে কোনো সিলেকশন দিয়ে কি করতে হতো, বিষয়টিকে এভাবে এভাবে হয়তো বা কেটে নিতে হতো।
দেন কপি করতে হতো। এক্ষেত্রে কিন্তু আসলে হতো, বাট এটাও একটা ওয়ে আমরা জানলাম। আদারওয়াইজ আরো ওয়ে রয়েছে যে কিভাবে করা যায়, অথবা পেন টুল দিয়ে এটাকে পাথ করে তারপর আমরা কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে অন্য কোথাও পেস্ট করতে পারতাম। সো এটা অনেকটা অর্থবোধক যে আমরা সিমিলার বিষয়গুলো কিভাবে কপি করতে পারছি। এছাড়া আরো বিষয় হচ্ছে যে আমরা সিলেকশন করার পর এখানে আমরা কোনো ইফেক্টও দিতে পারবো। যেমন ধরুন আমি আগে এটাতে যাচ্ছি, ম্যাজিক কন্ট্রোল দিয়ে অংশটাকে সিলেক্ট করে বিভিন্ন ইফেক্টও আমরা ইউজ করতে পারি। ফিল্টার থেকে বিভিন্ন ইফেক্ট রয়েছে, যেমন মোশন ব্লার। আচ্ছা, মোশন ব্লার দিচ্ছি এখানে, সরি ব্লারের কোনো প্রয়োজন নেই। ডেস্ট্রয়েড থেকে আমরা বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে, এগুলো হচ্ছে বিভিন্ন ইফেক্ট। আমরা আস্তে আস্তে এগুলো দেখবো আমাদের যখন ফটোশপের উপরের ক্লাসগুলো আমরা করতে যাব তখন। যেমন এখানে নয়েসি একটা ভাব আছে, এটা একটা ইফেক্ট। এটা কিভাবে পসিবল হচ্ছে দেখুন, যে আমরা তো আসলে কি যদি স্পেসিফিক করে দেওয়ার জন্য স্পেসিফিক সিলেকশন এরিয়াটুকু আমি কি করেছি এখানে সিলেক্ট করে তার মধ্যে কত সুন্দর একটা ইফেক্ট দিয়ে ফেলেছি। কিভাবে সম্ভব হচ্ছে? এটা ম্যাজিক ওয়ান্টল জাদুর মতো কাজ করেছে। হ্যাঁ, সো আই হোপ যে বন্ধুরা আপনারা এই বিষয়টি ক্লিয়ার হয়েছেন যে অ্যাকচুয়ালি ম্যাজিক ওয়ান্টল বিষয়টি কিভাবে কাজ করছে। শুধু এটা নয়, এখন আমি চাচ্ছি এখানে লাইক ডি, এখন কি করতেছি, এখন এখানে বিষয়টা কি হচ্ছে, আমি এখানে যখন ক্লিক করলাম আমার এখানে যেতে হতে পারে, তখন কি হচ্ছে এই লাস্ট সিলেকশনটা ছুটে গেছে। সো এখন কি করতে হবে, অবশ্যই আমাকে শিফট ধরে প্লাস করতে হবে। আপনার এরকম হতেই পারে আপনার কোনো ক্লায়েন্ট চাচ্ছে কিনা ইয়েলো কালারের পরিবর্তে তার অন্য কোনো কালার বা কোনো একটা ইফেক্ট ইউজ করবে। সো এই ক্ষেত্রে আপনি কি করতেন, ম্যাজিক কন্ট্রোল দিয়ে স্পেসিফিকলি এখানে গিয়ে ফিল্টার থেকে যে কোনো কালার ইউজ করতে পারেন। যে এরকম নয়েজটাই দিই আমরা এখানে, বাস। এখানে কিন্তু নয়েজের আবার বিভিন্ন অ্যামাউন্ট রয়েছে, যেরকম আমরা চেঞ্জ দেখতে পাচ্ছি। দেন ওকে দিলে কি হবে, বিষয়টি এখানে এই ইফেক্টটা চলে আসছে। ওকে, সো এরকম ভাবে আমরা কি করতে পারি, আমরা ম্যাজিক কন্ট্রোল দিয়ে স্পেসিফিক করে সিলেক্ট করতে পারি, তারপর কন্ট্রোল সি দ্যাটস কপি করে আমরা এটাকে নিয়ে যেতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা মজার একটি বিষয় দেখলাম যে কিভাবে ম্যাজিক কন্ট্রোল কাজ করে। ঠিক তার উপরে রয়েছে কুইক সিলেকশন টুল। আসলে কুইক সিলেকশন টুলটির ক্ষেত্রে একটু ডিফারেন্ট, এটি পেইন্ট করে কাজ করতে হয়। লাইক সেটা কিরকম পেইন্ট করে কাজ করতে হয়, লাইক ধরেন যে আমরা কি করেছিলাম আগে ম্যাজিক কন্ট্রোল দিয়ে ক্লিক করার সাথে সাথে সে তার সিমিলার কালার গুলাকে কি করছিল, সিলেক্ট করে নিয়েছিল অটোমেটিক্যালি। বাট এখন আমাকে ক্লিক করার পর এভাবে ড্র্যাগ করতে হবে। তারপরে বিষয়টা অ্যাকচুয়ালি এরকম সিলেক্ট হবে, এই যে এরকম পেইন্ট করে করে বিষয়টা হচ্ছে এরকম। মাইনাসও করা যাবে যদি আমরা অল্টার প্রেস করে ধরি। দেখুন কিবোর্ড থেকে আমি অল্টার প্রেস করে ঠিক তার বিপরীত দিক থেকে ড্র্যাগ করছি, এখন বিষয়টি কি হচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে, এই যে এরকম। কন্ট্রোল টি দ্যাটস মিন ডিসেলেক্ট, এখানে আমরা কি করছি, যেভাবে ড্র্যাগ করে নিচে নামালাম, টোটাল বিষয়টা সিলেক্ট হয়েছে। শিফটে ধরে আমরা টোটাল বিষয়টাকে করে দিলাম। এখন সেম আগের মতোই কন্ট্রোল সি, কপি হলো বিষয়টি, নিউ পেজে কন্ট্রোল ভি। মানে দুটো বিষয় সিলেকশনের ক্ষেত্রে ইউজ হচ্ছে, বাট একটু ডিফারেন্ট টাইপস অ্যান্ড ডিফারেন্ট ওয়েতে। ওকে, আই হোপ যে এটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যে আসলে কুইক সিলেকশন ম্যাজিক কন্ট্রোল কিভাবে কাজ করে। সো ডিয়ার ফ্রেন্ডস, যে ক্ষেত্রে আমরা করেছি যে সিলেকশনের পার্ট, আমরা টোটাল বিষয়টা লক্ষ্য করে দেখলাম যে কিভাবে অ্যাকচুয়ালি সিলেকশন করা হয়ে থাকে। ওকে, এখন আমরা আমাদের পরবর্তী টপিকসে ফিরে আসি। আমাদের পরবর্তী টপিকসটা একটু আমরা দেখে নিই যে আমাদের পরবর্তী বিষয়টা কি রয়েছে। সাব সিলেকশন টুলের যে বিষয়টা, সাব সিলেকশন অ্যান্ড ফেদার অ্যান্টি অ্যালাইস সিলেকশন স্টাইল, এগুলো আমরা দেখি এখন। সাব সিলেকশনের বিষয়টি একটু লক্ষ্য করুন, মোস্ট ইম্পর্টেন্ট।
এগুলো তো আমরা সিলেকশন সবাই ক্লিয়ারলি আজকে দেখলাম। এখন আমাদের যে রয়েছে সাব সিলেকশন হচ্ছে সিলেকশনের অংশের মধ্যে দেখুন এখানে যে বিষয় এগুলো আমরা সাব সিলেকশন বলে সাধারণত চিনে থাকি। অবশ্যই আমি একটা লেয়ার নিয়ে নেব। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কি আমরা আগে জেনেছি এটা নাম হচ্ছে ইলিপ্টিক্যাল মার্কিউ টুল আর রাউন্ড রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। ওকে, ইলিপ্টিক্যাল মার্কিউ কিভাবে কাজ করে আমরা জানি সেটা। একটা ইলিপস আমরা এখানে তৈরি করছি। এখন দেখুন বন্ধুরা একটা বিষয় যে আমি যখন এটা তৈরি করছি তখন উইডথ অ্যান্ড হাইট নামে দুটো অপশন আসছে, যেখানে উইডথ অ্যান্ড হাইট সবকিছুই সমান। এই বিষয়টি আসলে কিভাবে হলো বা এখন নষ্ট হয়ে গেল কেন? নর্মালি যখন আমরা এভাবে জাস্ট ড্র্যাগ করছি তখন বিষয়টা কি বিভিন্ন রকমের হচ্ছে, বাট এই বিষয়টা চতুর্দিক দিয়ে তার আয়তন এবং কি প্রস্থ সবকিছুই সমান হবে। সেটি কিভাবে? এক্ষেত্রে আমাকে শিফট অ্যান্ড অল্টার প্রেস করতে হবে, তাহলে বিষয়টি কি হবে যে একটা কি নির্দিষ্ট হাইট অ্যান্ড উইডথ দেখুন এখানে রয়েছে 2.722 ইঞ্চি, দেন সেম ওয়েতে উইডথ অ্যান্ড হাইট সমান। এখন এমন হতে পারে যে আপনি তো যে এই বিষয়টা এখানে ড্র করে ফেলেছেন যে আসলে এটাকে তো মাঝখানে নিয়ে আসা দরকার ছিল। হ্যাঁ, তো এখন কি এটা আনা যাবে না? না, এখন এটাকে আমরা নিচে নিয়ে আসতে পারবো। সেটা কিরকম? সেটা হচ্ছে এরকম যে এখন আমি কি করেছি নর্মালি এভাবে একটা কি শেপ ড্র করেছি। কি কি প্রেস করেছি আমি কিবোর্ড থেকে? শিফট অ্যান্ড অল্টার। ওকে, এখন আপনি চাচ্ছেন এটাকে আপনার ব্যাকগ্রাউন্ডের ঠিক সেন্টারে নিয়ে আসবেন, কিন্তু অবশ্যই আপনাকে কি করতে হবে? শিফট অল্টার এখন প্রেস করা আছে আমার কিবোর্ড থেকে এবং কি মাউসে ক্লিক করা আছে, আমি কিন্তু একটা বিষয় এখনো ছাড়িনি। ওকে, এখন আমাকে যে কাজটি করতে হবে আমাকে স্পেস বারে চাপ দিয়ে ধরতে হবে। কখন এটা? শিফট অল্টার প্রেস করা থাকা অবস্থায় স্পেস বারে চাপ দিয়ে ধরে দেখুন এখন আমি কি মাউস দিয়ে জাস্ট এটাকে ড্র্যাগ করে নিচে নিয়ে আসছি। এখন স্পেস বার ছেড়ে দিয়েছি, বিষয়টিকে আমি আবার আবার বর্ধিত করতে পারছি। এখন যে বিষয়টি হচ্ছে আপনি এটা একটা সিলেকশন তৈরি করেছেন, এখন এখন আপনি চাচ্ছেন যে এটা থাকবে। ওকে, এখন আপনাকে কি আগে কিবোর্ডের বিষয়টি ছাড়বেন না মাউসের ক্লিক ছাড়বেন আগে? যদি আপনি কিবোর্ড আগে ছেড়ে দেন তাহলে আপনার প্রপোর্শনটি নষ্ট হয়ে যাবে। সো এক্ষেত্রে আপনাকে অবশ্যই মাউস আগে ছাড়তে হবে। ওকে, এই যে এরকম। এখন আমি কিবোর্ড এন্ড মাউস সবকিছু ছেড়ে দিচ্ছি, বাট আমার সিলেকশনটা রয়েছে। এখন আমি কালার দিতে পারবো। ওকে, বাট কালার দেওয়ার আগে আমরা একটু বিষয় দেখে আসি। সাব সিলেকশন আমরা নিয়ে আলোচনা করছিলাম যে নিউ সিলেকশনের এক নাম্বারটা হচ্ছে এটা যে নিউ একটা সিলেকশন তৈরি করেছি ইলেকট্রিক্যাল মার্কিউ টুল দিয়ে। দেখুন ঠিক তার পাশে রয়েছে যে বিষয়টি অ্যাড টু সিলেকশন, মানে এটা হচ্ছে নিউ সিলেকশন যেটা অলরেডি হয়েছে। ওকে, এখন তো কারো কারো প্রশ্ন এরকম হতে পারে যে আপনি বললেন যে শিফট এন্ড অল্টার প্রেস করা অবস্থায় স্পেস ধরে বিষয়টিকে মুভ করা যাচ্ছে। গুড। এখন হতে পারে যে আমি তো সবগুলা সিলেকশন ছেড়ে দিয়েছি, সরি কমান্ড ছেড়ে দিয়েছি কিবোর্ড থেকে। এখন এটাকে আমার দরকার হতে পারে টপে নেয়ার এই সিলেকশনটুকুকে, সেটি কিভাবে সম্ভব? তার জন্য যে কাজ করতে হবে আপনাকে অবশ্যই নিউ সিলেকশনে থাকতে হবে, এবং এটা তো আপনার সিলেকশনই মেইন সিলেকশন, এটা সাব সিলেকশনে নিউ সিলেকশন থাকবে। তারপর লক্ষ্য করুন এখানে চলে আসছি, একটা মুভ টুলের যে বিষয়টা সেটা অন্যভাবে দেখাচ্ছে। এখন জাস্ট আমি কিবোর্ডে কিছুই করছি না, জাস্ট ক্লিক করে উপরে নিয়ে যাচ্ছি, নিচে নিয়ে আসছি। ওকে, কিভাবে হলো এটা? নিউ সিলেকশনে থাকা অবস্থায়। ঠিক আছে, এখন আমরা দেখি পরবর্তী যে সাব সিলেকশন, সেটাকে অ্যাড টু সিলেকশন, মানে যে সিলেকশনটা আমি তৈরি করেছি তার সাথে যদি কোনো কিছু অ্যাড করতে যাই তাহলে আমাকে কি করতে হবে? অ্যাড টু সিলেকশন সিলেক্ট রাখতে হবে, তারপর আমি কোন শেপ বা কি ধরনের শেপ দিয়ে বিষয়টা তৈরি করব সেটা অ্যাকচুয়ালি আমি এখন চাচ্ছি। ইলিপসটাই থাকলো অথবা এটাই থাকলো, জাস্ট উদাহরণ হিসেবে দেখাচ্ছি। না, আমি ইলিপসটাই নিই, এটাই ক্ষেত্রে সুন্দর হবে। এখন আমি আছি কোথায়? অ্যাড টু সিলেকশনে, যে এরকম। যে এরকম সিলেকশন কি আছে, সিলেকশন আমরা করতে পারছি। ওকে, এটা কি হচ্ছে? এই সিলেকশনের সাথে এটা অ্যাড হয়েছে।
একটা কোনো কার্টুন ধরলি বা কার্টুনের ফেসটাকে আমরা জাস্ট এখানে কি করেছি, ফেসটাকে ড্র করেছি। ওকে, সো এটা আমি কি করেছি, একটা ফেসে তার কানটুকু তৈরি করার চেষ্টা করেছি। কিসের মাধ্যমে হয়েছে এটা, অ্যাড টু সিলেকশন। বাট লক্ষ্য করুন না প্রিয় শিক্ষার্থী, আমি কিন্তু তার সিলেকশনটাকে এখনো কন্ট্রোল ডি প্রেস করিনি, ঠিক আছে? সেটা কেন, সেটার পিছনে কারণ আছে। কারণ এটা সিলেকশন ছেড়ে দেওয়ার সাথে সাথে কি হবে, বা কালার অ্যাসাইন করলে পরবর্তীতে আমি এই বিষয়গুলো এখানে অ্যাড করতে পারবো না। অ্যাজ লাইক ধরেন যে মানে কি করছি, কন্ট্রোল ডিলিট দিয়ে কন্ট্রোল ডি, এখন কিন্তু আমি অ্যাড করতে চাইলেও কি হচ্ছে না, তার সাথে অ্যাড হচ্ছে না। কেন হচ্ছে না, কারণ আমার সিলেকশনটা আমি ছেড়ে দিয়েছি। সো সিলেকশন ছাড়া যাবে না, সিলেকশন থাকা অবস্থায় আমাকে সবকিছু করতে হবে, কি এরকম। ওকে, এটা কি হলো, অ্যাড টু সিলেকশনের মাধ্যমে আমরা এই কাজটাকে করতে পেরেছি। এখন দেখি আমরা সাবট্রাক্ট ফ্রম সিলেকশন, এটা কিভাবে কাজ করে। আসলে সাবট্রাক্ট টু সিলেকশন ফ্রম এর মানে হচ্ছে যে আপনি যে সিলেকশনটুকু তৈরি করেছেন তার থেকে এখন যে সিলেকশনটুকু করবেন সেটি বাদ, মাইনাস হবে। কেমন সেটা, সেটা এরকম হতে পারে, আপনার এখানে একটা কি হতে পারে, একটা ফেস, ফেস বা তার মুখে একটা আদর আসতে পারে। কি এখন এটা দিয়ে কি হয়েছে, এই বিষয়টা এখানে এই টোটাল সিলেকশন থেকে এটুকু মাইনাস হয়েছে। কিন্তু আমি যদি এটা না করে এটা করতাম, তাহলে দেখুন এখানে কি সিলেকশন করতে পারতাম, বা সিলেকশন কি হচ্ছে, হচ্ছে না, কারণ এটা অলরেডি প্লাসে একটা সিলেকশন এরিয়া রয়েছে, তার ভেতরে আমি আর প্লাস করতে পারছি না। অবশ্যই এটা থেকে আমাকে বাদ দিতে হবে, তাহলেই না আমি দেখতে পাবো আসলে মূল বিষয়টি। আবার দেখি, বাহির থেকে আমি অ্যাড করতে পারছি, এই যে এরকম কন্ট্রোলটা যদি আমি একটু ব্যাকে চলে গেলাম, এই যে এরকম অ্যাড করতে পারছি বাহির থেকে তার ভেতরে। বাট এটা অলরেডি অ্যাড এরিয়ার ভেতরে আছে, প্লাস এরিয়ার ভেতরে আছে। সো এখানে আর হবে না বিষয়টি। সো অবশ্যই এখানে প্লাসের দিকে যদি আমরা করতে যাই তাহলে মাইনাস করতে হবে, দ্যাট মিন্স সাবট্রাক্ট ফ্রম সিলেকশন। এই যে লক্ষ্য করুন, জি এই যে, আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। এখন কি হবে, এখন আমি চাচ্ছি যে এখানে একটা বিষয় তৈরি করি এরকম, তাহলে বিষয়টি কি হচ্ছে, ঠিক তার বিপরীত ধর্মী, যে যখন প্লাস করছি তখন প্লাসের মধ্যে প্লাসটা হচ্ছে না, দ্যাটস মিন অ্যাড 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 টু সিলেকশন নিয়ে যখন কাজ করেছি তখন বাহির থেকে অ্যাড করতে গেলে অ্যাড হবে, বাট ভেতরে তো অ্যাড এরিয়া রয়েছে এটুকু, সো এটার ভিতরে অ্যাড হবে না, তখন করতেছি কি আমাকে মাইনাস। তখন মাইনাস করেছি, তখন আবার কি আমি চাচ্ছি তার ফেসে একটা মুখ বা কি একটা লিপ দেওয়ার জন্য, তো তখন অবশ্যই ওই প্লাস থেকে বিষয়টা মাইনাস হবে। আরেকবার দেখি আমরা, এখন আমি আসছি এখানে, লক্ষ্য করুন এখন আমি চাচ্ছি এখানে অর্ধেক অংশ থাকবে আর বাকিটুকু থাকবে না। সো এখন যদি আমি আবার এটা দিয়ে করি তাহলে কি হচ্ছে, অ্যাড হচ্ছে, তাই না? এখন কি করতে হবে, এই অংশটুকু মাইনাস, মানে এই অংশটুকু বাদ দিতে হবে। তখন আমাকে অবশ্যই আসতে হবে কি, অ্যাড টু সিলেকশন, তার মানে এখানে আরেকটু নতুন অংশ আমি অ্যাড করতে চাচ্ছি, এর সাথে অ্যাড করলে তো এখানে মাইনাস হয়ে যাচ্ছে, যেরকম বোঝা যাচ্ছে কি, আসলে বিষয়টা একটু ভালোভাবে ফলো করলেই সম্ভব। ওকে, এখন আমি এখানে একটু অ্যাড করতে চাই, অবশ্যই মাইনাস হবে এখন, যেহেতু এটা অলরেডি অ্যাড এরিয়ার মধ্যে আছে। এরকম স্পেস বার ধরে ঠিক উপরে নিয়ে যাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, এরকম এটা আমি একটা সিলেকশনের মধ্যেই
মানে একটা নিউ সিলেকশনের মধ্যে মাইনাস প্লাস সব বিষয়গুলো দেখলাম। এখন কি করতে পারি, জানি ফোরগ্রাউন্ডের কালার ব্যাকগ্রাউন্ডের কালার জন্য অল্টার ডিলিট প্রেস করি, দেন কন্ট্রোল ডি। ঠিক আছে, বিষয়টি বন্ধুরা আমরা লক্ষ্য করি যে এখানে আমরা একটা সিলেকশন মানে একটা লেয়ারের মধ্যে আমরা সবগুলো বিষয় তৈরি করতে পেরেছি। হ্যাঁ, এখন আপনি বুঝতে যে আমি আমি একটা লেয়ারের মধ্যে চাচ্ছি না, আমি সবগুলো আলাদা আলাদা লেয়ারের মধ্যে চাচ্ছি, সেটাও সম্ভব ইজিলি। ঠিক ছোট করে আমি তো লেফট সাইডে রাখছি। ওকে, আরেকটা লেয়ার নিয়ে নিচ্ছি আমি, সেম কাজটা করি, আমি প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ারে হবে এখন, যেমন এটা এখন আরেকটা লেয়ার হবে, এরকম। এখন কি জানি আমরা কন্ট্রোলটা ধরে কি বিষয়টা আরেকটা কপি করা যাচ্ছে। ঠিক আছে, এরকম হচ্ছে। বুঝছি, প্রত্যেকটা বিষয় কি আমি প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ারের মধ্যে বিষয়টা করছি জাস্ট সিলেকশনের মাধ্যমে। বাট আমি মনে করছি যে এখানে মুখের জন্য অবশ্য মাইনাস করতে হবে। আরেকটু লম্বা ভাবে করতে পারি, এরকম প্লাস আমাদের প্রচুর মাইনাস তারপর নিউ সিলেকশন চলে এসেছিল, একটু মুভ করেছি। এখন এটার মধ্যে আমরা একটা কালার অ্যাসাইন করতে পারি, ফোরগ্রাউন্ডে কালারটি দিচ্ছি নতুন একটি লেয়ারের মধ্যে, এটা কন্ট্রোল ডি, এরকম। এখন চাচ্ছি আমি চোখ দিব, সো সেম ওইটা আমি লেয়ার নিয়ে নিচ্ছি। তারপর কি হচ্ছে, শিফট এন্ড অল্টার ধরে আমি সমানভাবে বৃত্তটিকে বড় ছোট করছি। এখন এর মধ্যে আমি কালার অ্যাসাইন করি, অল্টার ডিলিট, কন্ট্রোল ডি, কন্ট্রোল অল্টার ধরে জাস্ট সেম টু সেম একটা কপি করে বাস নিয়ে গেছি। সো লক্ষ্য করুন বিষয়টি যে বন্ধুরা এখানে প্রিয় শিক্ষার্থী কি দাঁড়ালো, এটি হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি টোটাল বিষয়টা করা হয়েছে আমাদের কিভাবে টোটাল সাব সিলেকশনের নিউ সিলেকশন, অ্যাড টু সিলেকশন এন্ড কি সাবট্রাক্ট ফ্রম সিলেকশন দ্বারা এই বিষয়টিকে তৈরি করেছি আমি। আর এটি টোটাল কোনো সাবট্রাক্ট ছাড়াই জাস্ট কি লেয়ারের মাধ্যমে ডিফারেন্ট ডিফারেন্ট লেয়ারে প্রত্যেকটা বিষয় দাঁড় করানো হয়েছে। ওকে, সো প্রত্যেকটা বিষয়ে লেয়ার আলাদা আলাদা রয়েছে। ইন ফিউচার ইউ ওয়ান্ট টু এডিট, সো ইটস পসিবল ফর লেয়ার বাই লেয়ার ডিজাইন। ওকে, এখন আমাদের আরেকটি বিষয় হয়তো বা বাকি রয়ে গেছে, সেটা একটু দেখি যে সেটি আমাদের এখানে যে বিষয়টি রয়েছে, ইন্টারসেক্ট উইথ সিলেকশন, ইন্টারসেক্ট উইথ সিলেকশন মানে যে সিলেকশনটা তৈরি করছি তার উপর যেটি ওভারল্যাপ করছে সেটি কি হবে, ইন্টারসেক্ট হয়ে যাবে, লাইক এরকম। এখন আমি এখানে কি করছি, এই যে লক্ষ্য করুন বিষয়টি কি দাঁড়ালো বন্ধুরা, কি বোঝা যাচ্ছে কি করেছে, একটা সিলেকশন এভাবে তৈরি করেছি। ওকে, আচ্ছা, তারপর কোথায় চলে আসছি, ইন্টারসেক্ট উইথ সিলেকশন। লক্ষ্য করুন এখানে যে এই সিলেকশনের মধ্যে মাঝের অংশটুকু একটু বেশি হাইলাইটেড হচ্ছে, দ্যাটস মিন পারিপার্শ্বিক আশেপাশে যা আছে সবকিছু চলে যাবে, বাট মাঝের অংশটুকু কি হবে, থাকবে, মানে ওভারল্যাপিং কৃত অংশটুকু এই শেপটি কেন্দ্র করে যে অংশটা ওভারল্যাপ করে যাচ্ছে তার উপর দিয়ে মেবি এরকম হতে পারে। সরি, আমাকে অবশ্যই এখানে আসতে হবে সিলেকশন করে। এখন লক্ষ্য করুন কোন বিষয়টুকু থাকে, যে দুইটা সিলেকশন তৈরি করেছি, বাহিরে একটা অংশ আছে, ভেতরে অংশ আছে, আবার ঠিক তার বাম পাশে একটা অংশ আছে। এখন মাঝখানে যে অংশটা ওভারল্যাপ করছে সেটা থাকবে আর বাকি সব চলে যাবে।
বোঝা গেল কি? যে অংশটা সিলেকশনকে ওভারল্যাপ করছে সেই অংশটা থাকছে। ওকে, জিরো ওভারল্যাপ কি তো মাঝখানে অংশটুকু থাকবে আর বাকি সবগুলো চলে যাবে। সো এইভাবে অ্যাকচুয়ালি একটা সিলেকশনকে ধরে সবগুলো বিষয় দ্বারা সাব সিলেকশন দ্বারা এই বিষয়টা তৈরি করা হয়েছে একটা লেয়ারের মধ্যে, আর একটু সবগুলো লেয়ার বাই লেয়ার এই বিষয়টা করা হয়েছে। টোটাল বিষয়টা সিলেকশন অ্যান্ড লেয়ারের উপর ডিপেন্ড করে করা হয়েছে। সো আগেই বলেছি প্রিয় শিক্ষার্থী যে যে সিলেকশন অ্যান্ড লেয়ার যে ভালো বুঝতে পারবে সে অ্যাকচুয়ালি কাজ ভালো করতে পারবে। ফটোশপের ক্ষেত্রে সিলেকশন অ্যান্ড লেয়ার মোডটাই মূলত বেশি প্রাধান্য পেয়ে থাকে। ওকে, আমরা দেখি আমাদের পরবর্তী যে বিষয়টা আছে কোন বিষয়টি রয়েছে। আমরা পরবর্তীতে সিলেকশন টুল আমরা দেখলাম, সাব সিলেকশনও দেখলাম, এখন আসতেছে ফেদার। ওকে বন্ধুরা, যে ফেদারের যে বিষয়টি সিলেকশন, সাব সিলেকশন এন্ড এখন আসতেছে ফেদার। ফেদার বিষয়টি কি আসলে একটু দেখি যে ফেদারের যে বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। ফেদার আসলে সিলেকশন এরিয়াকে স্মুথ করে, সিলেকশন এরিয়া স্মুথ করে। দ্যাটস মিন এগুলো প্রত্যেকটা সিলেকশন তার একটা এরিয়া রয়েছে, সিলেকশন এজ বলতে পারি আমি। ওকে, এখন দেখুন আমি এটাকে যখন ক্রিয়েট করেছি মেনুর মধ্যে আগে বলেছিলাম চেঞ্জ আসবে, ফিদার নামে একটি অপশন আছে। এই ফিদার হচ্ছে যে সিলেকশন তৈরি করেছি তার এজের মধ্যে স্মুথনেসটা কেমন হবে বা তার টলারেন্সটা কি হবে, কতটুকু জায়গা জুড়ে সে স্মুথ করবে সেটি একটি অ্যামাউন্ট আমরা বলতে পারি দিয়ে দেয়া অ্যাকচুয়ালি। লাইক এখানে আমি 30 দিয়ে দিচ্ছি, সরি 30 না 20 দিচ্ছি, দিয়ে এখানে আমি একটা কালার অ্যাসাইন করি। সরি, উইদাউট আমি আগে একটি কালার অ্যাসাইন করি নর্মালি। কন্ট্রোল ওকে, কন্ট্রোল ডিলিট। নর্মাল আমরা যেভাবে সিলেকশন তৈরি করে অ্যাকচুয়ালি কালার দেওয়া শিখেছি। এটি একটি বিষয়। এখন তার মধ্যে আমি ফেদার দিয়ে দিচ্ছি, ফেদার দিয়ে দেন আমি কালার অ্যাপ্লাই করি। কন্ট্রোল ডিলিট। বন্ধুরা লক্ষ্য করুন যে আসলে আমি এখানে ফেদারের অপশন একটু কম হয়েছে, যার কারণে বিষয়টা স্মুথনেসটা কম হয়েছে। দুটি বিষয় সেম ওয়েতে তৈরি করা, বাট এটা কি হচ্ছে স্মুথ না। বিষয়টি কি মানে নর্মাল শেপ তৈরি করলে যেরকম হয়ে থাকে সেরকম আছে, বাট এটা একটু ডিফারেন্ট দেখাচ্ছে। মেবি এটা একটু বেশি স্মুথ। তার কারণ হচ্ছে কি আগে বলেছি যে তার মধ্যে আমি কি করেছি ফেদার ইউজ করেছি। ফেদার বিষয়টা হচ্ছে এরকম সিলেকশন এরিয়া এজ এরিয়ার মধ্যে এক ধরনের স্মুথনেস তৈরি করে। আর একটু বেটার আমি আইডিয়া দিতে পারবো এক্ষেত্রে। এখানে 100 থাকছে, 100 দিয়ে দিচ্ছি আমি ফেদারটাকে। এটাকে কপি করলাম, ফেদার দিয়ে কপি করছি, অন্য কোথাও পেস্ট করি, কন্ট্রোল টি দিয়ে এটাকে ছোট করে দিচ্ছি। বিষয়টি লক্ষ্য করার বন্ধুরা যে সেম বিষয়টি আমি ওখান থেকে নিয়ে আসি আরেকবার, উইদাউট ফেদার, জিরো, কপি অ্যান্ড পেস্ট। সরি ওইটি পেস্ট হয়েছে। সিলেক্ট করে আবার নতুন প্যারামিটার সিলেক্ট করছি, কপি অ্যান্ড পেস্ট। যদি আমরা জানি ট্রান্সফর্ম, দ্যাটস মিন বিষয়টিকে ছোট করা যায়। লক্ষ্য কোন বিষয়টি বন্ধুরা যে কি হয়েছে যে আমরা একটা সিলেকশন তৈরি করে তার মধ্যে ফেদার দেওয়ার কারণে এই বিষয়টি এরকম চারদিক দিয়ে স্মুথ হয়ে ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে গিয়েছে। আর এটি কি হয়েছে উইদাউট স্মুথ, জাস্ট সিলেকশন অংশটুকু কপি করে এখানে নিয়ে আসা হয়েছে বা কাট করে নিয়ে আসা হয়েছে। সো এরকম অ্যাকচুয়ালি একটা সিলেকশনের মধ্যে স্মুথনেস তৈরি করতে গেলে এই ফেদারটা ইউজ হয়ে থাকে। ওকে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফেদারের কাজ।
এখন আমি নর্মালি ক্লাসে যে বিষয়টা বলে থাকি যে ফেদার কেন ইউজ করবেন, আপনি ফেদারটা কি কাজ বা প্রফেশনালি হয়ে থাকে। হ্যাঁ, এক্ষেত্রে আমি বলে থাকি যে লাইক আপনি কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছেন, সো ব্যাকগ্রাউন্ডটা কেটেছেন কোনো একটা প্রকৃতির পেছন থেকে বা কোনো একটা জায়গা থেকে। এখন সেটিকে চাচ্ছেন আপনি একটা জায়গা থেকে কেটে আরেকটা সুন্দর একটা সিন বা সিনারির মধ্যে আপনার পিকটাকে বসাবেন বা ইউজ করবেন। আমরা প্রায় ফেসবুকে দেখে থাকি যে আপনার বা আমাদের অনেকের ফ্রেন্ড যাদের ছবি বিভিন্ন তাজমহলের সামনে বা লাইক কোনো পাহাড় বা কোনো একটা দর্শনীয় স্থানের মধ্যে, বাট বাস্তবতা হচ্ছে সে সেখানে যায়নি বা তার ছবিটা ওইখানে অ্যাড করা হয়েছে। হুম, কিভাবে হচ্ছে যে ফটোশপে সে এটা ব্যাকগ্রাউন্ডটাকে কেটে সেখানে বসিয়েছে। হ্যাঁ, এরকম আমরা দেখে থাকি, বাট অনেক সময় আমরা লক্ষ্য করি যে আসলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা ওরকম প্রফেশনালি হয়নি, যার কারণে বোঝাই যায় যে আসলে ছবিটি কৃত্রিম ভাবে বসানো হয়েছে। তো ওই ক্ষেত্রে আসলে ওই যে যখন ব্যাকগ্রাউন্ডটা কাটা হয় বা পাত করা হয় তখন কেটে যখন নিয়ে যাওয়া হয় তখন যদি এই ফেদার বিষয়টি ইউজ করা হয় তাহলে ব্যাকগ্রাউন্ডের সাথে বিষয়টি খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়। হ্যাঁ, তখন কি হবে যখন আপনার ছবিটা আপনি নরমাল কোনো একটা পরিবেশ থেকে কেটে কোনো একটা ভালো জায়গায়, ধরেন একটা হোয়াইট হাউসের সামনে আপনার ছবিটাকে আপনি প্লেস করেছেন, তখন কি হবে সেটা রিয়েলিস্টিক মনে হবে। মানে কি মানে বোঝা যাবে না যে আপনি ব্যাকগ্রাউন্ডটা কেটে এনে এখানে অ্যাড করেছেন, মানে একটা রিয়েলিস্টিক ভাব চলে আসবে ব্যাকগ্রাউন্ডের সাথে আপনার ছবিটা অ্যাডজাস্ট এর যে বিষয়টা স্মুথনেসলি মিশে যাওয়া, সেটা তৈরি করার ক্ষেত্রে হয়তো বা অনেক সময় আমরা এই ফিডারটা ইউজ করে থাকি অথবা এরকম কাজের ক্ষেত্রে। আই হোপ যে প্রিয় শিক্ষার্থী আপনাদেরকে এই বিষয়টা আমি ক্লিয়ার করতে পেরেছি অ্যাকচুয়ালি ফেদারের প্রফেশনাল ইউজটা কোথায়। ওকে, আমরা আমাদের পরবর্তী বিষয়টিতে চলে আসি যে অ্যান্টি অ্যালাইস যে বিষয়টি রয়েছে, অ্যান্টি অ্যালাইসটা আসলে কি কাজ করে দেখি আমরা অ্যান্টি অ্যালাইসের অ্যান্টি অ্যালাইস। ওকে, অ্যান্টি অ্যালাইসটা অ্যাকচুয়ালি ওয়েবসাইটের কাজে থেকে প্রফেশনাল ইউজ করা হয়। দেখি আমরা কিভাবে অ্যান্টি অ্যালাইসটা ইউজ করতে হয়। নিয়ে নিচ্ছি, এখানে একটি কালার অ্যাসাইন করলাম, আরেকটি লেয়ার নিয়ে সিলেকশন তৈরি করলাম। এখন দেখুন এখানে অ্যান্টি অ্যালাইস যখন আমি এটা তৈরি করছি অ্যান্টি অ্যালাইস নামে একটা অপশন আসছে। আসলে এই অ্যান্টি অ্যালাইসটা অন রেখে আমি এই বিষয়টি তৈরি করেছি, এখন আমি এটাকে অফ রেখে এই বিষয়টি তৈরি করবো সেম কালার। ওকে, আমি এখন কম্পেয়ার করতে চাচ্ছি যে আসলে অ্যান্টি অ্যালাইস অন রেখে শেপ তৈরি করেছি সেম শেপ এবং অফ রেখেও করেছি, বাট পার্থক্যটা কি? একটু মনে হচ্ছে প্রবলেম হচ্ছে। হ্যাঁ, অ্যান্টি অ্যালাইস অফ আছে। এখন দেখা গেছে আগে আমি সিলেকশনটা তৈরি করার আগে অ্যাকচুয়ালি এইটা করতে হবে। লক্ষ্য করুন বন্ধুরা যে এখানে বিষয়টা কি হয়েছে, কি আমরা খালি চোখে কি দেখতে পাচ্ছি, এটা কি এখানে যে এটা অ্যান্টি অ্যালাইস অন রেখে তৈরি করা হয়েছিল একটা সার্কেল, বাট এটা কি কি হয়েছে লাস্ট, এখান থেকে না আমরা এখান থেকে দেখি যে এটা এরকম খাঁজ কাটা দেখাচ্ছে। বিষয়টি আসলে এটা কেন? আর এখানে কোনো খাঁজ কাটা নেই, একদমই শ্যাডো শ্যাডো ভাব আছে বা স্মুথনেস একটা বিষয় রয়েছে। সো এটা কেন আর এটাই বা কেন? এখানে যে বিষয়টা হয়েছে যে অ্যান্টি অ্যালাইসটাকে অন রেখে যদি আমরা কোনো কিছু তৈরি করি তাহলে কি লাস্ট শ্যাডো পিক্সেলের পরে দুটা ট্রান্সপারেন্ট পিক্সেল হবে এবং তারপরে শ্যাডো তৈরি হবে। লাস্ট পিক্সেল দ্যাটস মিন আমি বোঝাচ্ছি, এই যে লক্ষ্য করুন এটা হচ্ছে লাস্ট পিক্সেল, তারপরে দুটো ট্রান্সপারেন্ট পিক্সেল রয়েছে, এই যে দুটো ট্রান্সপারেন্ট পিক্সেল। ট্রান্সপারেন্ট মিনস স্বচ্ছ বা ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যাওয়ার যে বিষয়টা আমরা জানি, আমরা আরো ভালো আইডিয়া পাবো ট্রান্সপারেন্ট সম্পর্কে নেক্সট ক্লাসগুলোতে। সো জাস্ট আমরা এটা জেনে রাখি যে এই বিষয়টি হচ্ছে এরকম ট্রান্সপারেন্ট, দেন তারপর একটা শ্যাডো তৈরি হয়েছে, লাস্ট পিক্সেল হচ্ছে এটা, তারপর দুইটা শ্যাডো পিক্সেল হয়েছে ট্রান্সপারেন্টলি, দেন শ্যাডো হয়েছে, ঠিক আছে, এবং বিষয়টা স্মুথ হয়েছে। বাট এখানে কি হয়েছে লাস্ট পিক্সেল দ্যাটস মিন এটা, তারপরে কোনো শ্যাডো তৈরি করে নাই, কোনো ট্রান্সপারেন্ট পিক্সেলও তৈরি করেনি,
জাস্ট খাঁজ কাটা অ্যাকচুয়ালি এই বিষয়টা হচ্ছে আমাদের যে অ্যান্টি অ্যালাইসের যে বিষয় অন রেখে কাজ করা এবং অফ রেখে কাজ করা। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে এটার প্রফেশনাল ইউজটা কোথায়, যে আসলে এটা দিয়ে কি কাজে আমরা ইউজ করব। হ্যাঁ, ভালো প্রশ্ন। আমরা যখন ওয়েবসাইটে বিভিন্ন টেক্সট বা ইমেজের মধ্যে কাজ করব, ছোট ছোট কিছু ক্ষেত্রে আমরা অ্যান্টি অ্যালাইসটাকে অফ রেখে কাজ করি। আদারওয়াইজ ম্যাক্সিমাম টাইম আমরা অ্যান্টি অ্যালাইসটাকে অন রেখেই কাজ করে থাকি। দেখতে অবশ্যই এটাই ভালো লাগছে বিকজ এটা অল টাইম ইউজ করা হয়ে থাকে। জাস্ট ওয়েবের কিছু কাজ আছে যখন এটাকে ইউজ করা হয়, এই বিষয়গুলো আমরা অ্যাকচুয়ালি শিক্ষার্থীরা পরে দেখব। ওকে, এটা হচ্ছে মূলত অ্যান্টি অ্যালাইস অফ অ্যান্ড অন এর বিষয়টি। ওকে, আমরা আমাদের পরবর্তী টপিকস দেখি যে আমাদের পরবর্তী বিষয়টি কি। আই হোপ এটা অ্যান্টি অ্যালাইস আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। ওকে, গুড। আচ্ছা, অ্যান্টি-এলএস এর পর লক্ষ্য করুন যে আমরা যে কোনো সিলেকশন নিলে আমরা বলছি মিনিটের মধ্যে একটা স্টাইল আছে, যে এখানে একটা স্টাইল আমরা দেখতে পাচ্ছি সিলেকশন স্টাইল। আমাদের অলরেডি মডিউলে এটা রয়েছে যে সিলেকশন স্টাইল মিন্স কি। এখানে যে সিলেকশন স্টাইল নামে যে অপশনটা, এই বিষয়টি অ্যাকচুয়ালি এখন আমি দেখাবো যে সিলেকশন স্টাইলটা কি। দেখুন, ফিক্সড রেশিও অ্যান্ড ফিক্সড সাইজ। আমি নর্মাল আছে, নর্মাল থাকে আমাদের যখন আমরা কোনো একটা কাজ করতে যাই, বাট ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ অ্যান্ড এডিট তখন আপনারা এটা ইউজ করতে পারেন যে ফিক্সড রেশিও। যখন কি ফিক্সড রেশিওতে আমি ক্লিক করেছি তখন কি হয়েছে, বিষয়টা কি হয়েছে, এখানে উইডথ অ্যান্ড হাইট নামে যে অপশন চলে আসছে, তাই না? এখানে উইডথ 1 অ্যান্ড হাইট 1 দেওয়া আছে। আমি এখানে অ্যাজ লাইক ধরেন 2, এখানে হ্যাঁ 1 দিচ্ছি। আমি এটাকে ডিসিলেক্ট করছি, আবার সিলেকশনে যাচ্ছি। এখন কিন্তু এখানে কি দেওয়া আছে, আগে কিন্তু নান দেওয়া ছিল, দ্যাটস মিন নরমাল। বাট এখন আমি এখানে স্পেসিফিক করে দিচ্ছি যে সার্কেলটা আমার তৈরি হবে। দেখুন আমি নিচের দিকে ড্র্যাগ করছি, বাট এটা নিচের দিকে যাচ্ছে না, শুধু ওয়েটের দিকে যাচ্ছে। ওয়েটের দিকে 5 ইঞ্চি যাচ্ছে। হাইট হচ্ছে কি, হাইট হচ্ছে 1, দ্যাটস মিন হাইট হচ্ছে এই বিষয়টা, মানে উপর থেকে নিচে। আর ওয়েট এভাবে আমরা জানি। দেখুন কি হয়েছে, ফিক্সড রেশিও আমি ফিক্সড করে দিয়েছিলাম, তার উইডটা হবে এরকম 5 ইঞ্চি অ্যান্ড হাইট হবে 1 ইঞ্চি। সো দ্যাটস ওয়াই সে এভাবেই শেপটাকে তৈরি করছে। এটা হচ্ছে ধরুন স্পেসিফিক ভাবে আমরা করে দিই আমাদের সিলেকশন স্টাইল, যে আমার সিলেকশন স্টাইলটা কেমন হবে, জাস্ট এটাই। আচ্ছা, ঠিক তার নিচে আছে ফিক্সড সাইজ। ওকে, ফিক্সড সাইজটাও সেম ওয়েতেই, বাট এটা পিক্সেল আকারে চলে আসছে। এখানে আমি 100 পিক্সেল দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি 200। দ্যাটস মিন আমি এখন যে বিষয়টা তৈরি করব তার উইডথ হবে 100 এন্ড হাইট হবে 200, এই যে এরকম। জাস্ট কি একটা ক্লিক করছি আমি, এই যে এরকম, দেন অল্টো ডিলিট, কোন লেয়ার নেওয়া হয়নি। সো ইটস সিম্পল থিংস। আই হোপ যে আপনারা বুঝতে পেরেছেন কি হয়েছে। এখানে অ্যান্টি এলাস্টিক অন করতে হবে, জাস্ট একটা ক্লিক করেছি, ড্র্যাগও করতে হয়নি বিকজ আমার স্পেসিফিক করে দেয়া আছে, যার কারণে আমি জাস্ট ক্লিক করার সাথে সাথে এই ডাইমেনশনে একটা সার্কেল তৈরি হয়ে গেছে। দ্যাটস ইট। সো এরকম যদি আপনার কোনো ক্ষেত্রে স্পেসিফিক ভাবে কোনো কিছু তৈরি করতে হয় তখন আপনারা এরকম ভাবে স্পেসিফিক করে দিতে পারেন। ওকে, দেন কালার ইউজ করতে পারেন। সো এই হচ্ছে আমাদের সিলেকশন স্টাইলের পার্ট। হ্যাঁ, সো এইভাবে আমরা সিলেকশন স্টাইল বিভিন্ন স্পেসিফিক ভাবে সিলেকশন করে আমরা কাজ করতে পারি। ওকে, আমরা আমাদের পরবর্তী টপিকসে ফিরে আসি। হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখি আসলে আমাদের পরবর্তী যে বিষয়টি রয়েছে ইমেজ সাইজ, ক্রপ টুল অ্যান্ড ইমেজ সাইজ, ওয়েব সেভ ফর ওয়েব, এই বিষয়গুলো আসলে একটা ছবিতে কাজ করতে গেলে আমাদের যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, এখানে আমরা সেই বিষয়গুলো দেখব। মোস্ট প্রফেশনালি আসলে যে বিষয়গুলো ছিল আমরা অলরেডি দেখেছি। সো এগুলো আমাদের নিজস্ব ছবি বা যে কোনো ছবির মধ্যে এডিটিং করতে গেলে এই বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, অতি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমরা এই বিষয়টি দেখে আসি আসলে এটুকু কিভাবে কাজ করে। এই অংশে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে মূলত কিভাবে একটি ইমেজকে রিসাইজ করা হয় এবং ক্রপ করা হয়, তারপর সেটিকে সেভ করতে গেলে যে বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে সেই বিষয়গুলো আমরা দেখব এখানে।
আমরা আমাদের এই ক্ষেত্রে এই জন্য আমি একটি ইমেজ নিয়ে এসেছি। এখন আমরা তার মধ্যে দেখব যে ইমেজকে কিভাবে ক্রপ করা যায়। এখন ক্রপের ক্ষেত্রে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে, এটা হচ্ছে আমাদের ক্রপ টুল। আপনি ক্রপে ক্লিক করার পর এখানে একটি মেনুতে একটা এই বিষয় চলে আসছে। এখন আপনি স্পেসিফিক করে যদি দেন, ধরেন আপনি এটাকে চাচ্ছেন লাইক একটি 4 সাইজের ছবি অথবা 10 সাইজ, বিভিন্ন সাইজের হয়ে থাকে। সেরকম কোনো স্পেসিফিক করে দেওয়ার জন্য আপনাকে এখানে তার রেশিওটা দিতে হবে, লাইক, বা এটাকে আমি করতে পারি একটি ফেসবুক কভার ফটো হিসেবে ইউজ করতে পারি। সেক্ষেত্রে আমরা জানি 850 পিক্সেল হচ্ছে ফেসবুক কভার ফটোর ওয়েট অ্যান্ড হাইট হচ্ছে 312। হ্যাঁ, এই বিষয়টুকু হয়েছে। ঠিক তার পাশে দেখুন এখানে রিলোডের মতো একটা বিষয় রয়েছে, দ্যাটস মিন রোটেট। এটা চেঞ্জ হবে, এক্সচেঞ্জ, মানে হাইট অ্যান্ড উইড সে তার স্থানকে পরিবর্তন করে উইডের জায়গায় এবং উইড হাইটের জায়গায় চলে যাচ্ছে। জাস্ট এটুকুই। দেন আমি এখানে ক্লিক যাওয়ার সাথে সাথে একটা মুভ টুলের একটা সংকেত দেখতে পাচ্ছি। এটাতে জাস্ট আমি এখান থেকে মুভ করে নিচে নামাতে পারি, এরকম যে অংশটুকু আমার দরকার। দেন সেটাকে আমি সিলেক্ট করে কি করতে পারি, সিলেক্ট করার পর এন্টার দিলে হবে, অথবা রাইট বাটনে ক্লিক করলে ক্রপ, ক্যান্সেল এবং বিভিন্ন ডিফল্ট সাইজ চলে আসছে, সেগুলো দিয়ে আমি ইউজ করতে পারি। আমি ক্রপ করে নিচ্ছি। এখন এটি আমাদের ফেসবুক কভার ফটোর একটি সাইজ হয়ে গেছে। এটা হচ্ছে মূলত ক্রপ টুল দিয়ে কাজ করার একটা ওয়ে। হ্যাঁ, এটা আমরা শিখলাম। আরেকটি পদ্ধতি মূলত রয়েছে, সেটি কেমন, সেটিকে আমরা দেখি যে ইমেজ থেকে ইমেজ সাইজ নামে যে অপশন আছে, এটা আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে যে এখানে আপনার অরিজিনাল ইমেজের যে হাইট অ্যান্ড উইডথ অ্যান্ড রেজুলেশন সেটা আপনি দেখতে পাচ্ছেন ইমেজ থেকে ইমেজ সাইজের মাধ্যমে। এখানে দেখুন পিক্সেলে তার উইডথ কত আছে এবং যদি ইঞ্চিতে দেখি সে বিষয়টি কেমন আছে। এখন আমি চাচ্ছি এটাকে ফেসবুক কভার ফটো বানাবো, সেক্ষেত্রে আমাকে যে কাজটি করতে হবে, আমি এখানে দেখুন কনস্ট্রেইন দ্য প্রপোর্শনস নামে যে অপশনটুকু আছে, আমি কনস্ট্রেইন প্রপোর্শনটাকে উঠিয়ে দেওয়ার মানে হচ্ছে, আচ্ছা আমি এটা এখন অন রেখে এখানে চেঞ্জ করছি। আমরা জানি কত 850 হচ্ছে ওয়েট, ফেসবুক কভার ফটোর ওয়েট, অ্যান্ড হাইট হচ্ছে 312। কিন্তু বন্ধুরা লক্ষ্য করুন যে এখানে আমি 312 দেওয়ার সাথে সাথে উপরের আমার যে অ্যামাউন্টটুকু আগে দিয়েছিলাম সেটি চেঞ্জ হয়ে যাচ্ছে বারবার। এটা কেন? এটার কারণ হচ্ছে যে আমি অ্যাকচুয়ালি এখানে যে এগুলোকে বলা হয় চেইন, আসলে এইটা একটার সাথে একটা লিঙ্ক। এখানে আপনি হাইট যত দিবেন তার উপর ডিপেন্ড করে সে উইডের প্রপোর্শনটাকে তৈরি করে দিচ্ছে। দ্যাটস ওয়াই এটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এখানে আপনাকে যে কাজ করতে হবে, কন্টেইনস প্রপোর্শনটাকে করে দিলে আপনি আপনার ইচ্ছা মতো বিষয়গুলো দিতে পারবেন। এক্ষেত্রে সে আর কোনো প্রবলেম করবে না। বিষয়টা আই হোপ যে এখন বুঝতে পেরেছেন। এখন দেখুন যে সবকিছু ঠিক আছে। আর রেজুলেশন তো আমরা জানি ইলেকট্রনিক মিডিয়াতে ফেসবুক ইউজ হয়ে থাকে। সো ফেসবুক একটি ইলেকট্রনিক মিডিয়ার একটি অংশ। তো এখানে প্রিন্ট মিডিয়া ক্ষেত্রে আমরা অন্য বিষয় দেখব। এক্ষেত্রে আমরা 72 দেব রেজুলেশনটা। এই হচ্ছে অ্যাকচুয়ালি ফেসবুক কভার ফটোর যে সাইজ, সেই সাইজ অনুযায়ী বিষয়টি তৈরি হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার অরিজিনাল ইমেজ আগের। সো দ্যাটস ওয়াই এভাবে অ্যাকচুয়ালি কাজটুকু আমাদের করতে হয় ইমেজ সাইজ থেকে। এই হচ্ছে ইমেজ সাইজের বিষয়। তারপর হ্যাঁ, এটা করার পর আমরা কি করতে পারি, সেভ অ্যান্ড সেভ ফর ওয়েবের যে বিষয় আছে সেটিকে আমরা দেখি আসলে এটি কিভাবে কাজ করে। ওকে, ওকে, সেভ করে আমরা দেখুন ফাইল থেকে রয়েছে সেভ অ্যান্ড সেভ এস। ওকে, আমরা সেভ ফর ওয়েবটা আগে দেখে আসি যে আসলে এটা কি বোঝাতে চাচ্ছে সে। সেভ ফর ওয়েবে লক্ষ্য করুন
এখানে অরিজিনাল পিকটা তার একটাই দেখাচ্ছে অপটিমাইজ 2 আপ 4 আপ 4 আপ এর যে বিষয়টা, এটা হচ্ছে ফরমেশন, যে আপনি ফাইল, দেখুন আমাদের মডিউলের সবার নিচে আছে ফাইল ফরম্যাট, মানে যে ফাইলটা আপনি সেভ করতে যাচ্ছেন সেটা কি ফরম্যাটে। আমি এখানে এটা জেপিজি দিয়ে দিচ্ছি। কোয়ালিটি হচ্ছে ছবির কোয়ালিটিটা কেমন হবে, এটা 100 রাখা যায় অথবা 80 আপনি রাখতে পারেন যদি আপনি গুড কোয়ালিটি চান। ওই ক্ষেত্রে আপনার ডাটাটা একটু বেশি যাবে, এটা ঠিক। প্রোগ্রেসিভ দিয়ে রাখি আমরা অনেক সময় এক্ষেত্রে। ওকে, দেখুন বন্ধুরা, এখানে আসল যে বিষয়টা সেটা একটু দেখি আমি। যদি আমি এই পিকটাতে ক্লিক করি অরিজিনাল, তার যে ডাটার ওয়েট সেটা হচ্ছে, এখানে লক্ষ্য করুন 772 কিলোবাইট, and that's why এটা হচ্ছে only 43.27 কিলোবাইট। ওকে, and এটা 76 কিলোবাইট বিভিন্ন ভাবে রয়েছে। এখন আপনার যে বিষয়টি প্রয়োজন হয়, ডাটা কম লাগে, এক্ষেত্রে আপনি সেটাকে জাস্ট ক্লিক করে দেখিয়ে দেন যে আমি এটিকে যাচ্ছি, দেন ইউ ক্যান চয়েস অ্যান্ড সেভ। ডেস্কটপে সেভ দিচ্ছি এক্ষেত্রে, এখানে দিচ্ছি ফেসবুক কভার ফটো লিখে এটাকে সেভ করেছে। পেন ড্রাইভে চলে যাই, যে বিষয়টি আমি লক্ষ্য করি যে ওকে, লক্ষ্য করুন বন্ধুরা, আমাদের যে অরিজিনাল পিক ছিল সেটাকে আমি আবার ইতে নিয়ে যাব, নিতে হবে না, সেটা অলরেডি এখানে আছে। ব্যাকে আসি, সেভ করা হয়ে গেছে। ওকে, আমি কন্ট্রোল অল্টার জেড দিয়ে ব্যাক করেছি। এখন এই অরিজিনাল পিকটার ওয়েট অ্যান্ড পরবর্তীতে সেভ করার পিকের ওয়েটটা আমি দেখব। ওকে, আমাদের যে অরিজিনাল পিক ছিল সেটা ছিল 402 কিলোবাইট, বাট এখন যেটি হয়েছে সেভ করা, একটু আগে আমি যেটি সেভ করেছি সেটা হচ্ছে কি অনলি 44 কিলোবাইটস। সো দেখুন একটা হিউজ পরিমাণ ডাটা এখানে কমিয়ে আনা গেছে। সেটা শুধুমাত্র পসিবল হয়েছে কিভাবে, আমরা সেভ ফর ওয়েবে এখানে কোয়ালিটিটাকে একটু কমিয়ে দেন কি করেছি, এখান থেকে আমার যে বিষয়টি রয়েছে বিভিন্ন কোয়ালিটিতে ছবিটাকে দেখাচ্ছে এবং তার বিভিন্ন সাইজ সেখানে শো করছে, সেই সাইজটিকে আমরা কি করেছি সিলেক্ট করে সেভ করেছি, দেন এটা হয়ে গেছে। ওকে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি সেভ ফর ওয়েবের মাধ্যমে আমরা যে কাজটা করতে পারি। শুধু এটা না, সেভ ফর ওয়েবের মধ্যে আরো অনেক বিষয় থাকে, যেমন এখানে জেপিজি ফরমেশন আছে, জিআইএফ, পিএনজি, এগুলো আমরা পরে দেখবো। বিভিন্ন ফরমেশনের নাম হচ্ছে এগুলো ফাইল ফরম্যাট আমরা বলে থাকি। জিআইএফ মূলত অ্যানিমেশনের ফরমেশন বলা হয়ে থাকে। ওটা আমরা ফটোশপে পরবর্তী আপডেট ক্লাসে পাবো যে জিআইএফ কখন সেভ করতে হবে। পিএনজি ইটস গুড, জেপিজি মতোই পিএনজি একটি অপশন, এটা আমরা পরবর্তীতে আরো বেটার জানবো যে পিএনজি কখন সেভ করতে হবে। সো এখন আমরা জেপিজি দিয়ে বিষয়টিকে এনশিওর করেছি, ঠিক আছে। এই হচ্ছে সেভ ফর ওয়েবের যে বিষয়টি আমরা এটি দেখলাম। ওকে, দ্যাটস ওয়াই এখন এটা সেভ ফর ওয়েব থেকে সেভ করেছি। এখন আরেকটা আমরা বিষয় দেখি যে সেভের বিষয়টি কি আসলে। সেভ থেকেও আমরা বিষয়টিকে সেভ করতে পারি। সেক্ষেত্রে এখানে লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থীরা, যে বিষয়টি এখানে আছে মূলত আমরা প্রোগ্রেসিভ দিয়ে বিষয়টিকে এনশিওর করি, প্রোগ্রেসিভ রেখে কোয়ালিটি এখানে হাই ম্যাক্সিমাম। এখন দেখুন 146.2 কিলোবাইট রয়েছে, যখন আমি ম্যাক্সিমাইজে চলে যাব তখন সেটি কোথায় চলে গেল লক্ষ্য করুন 310 কিলোবাইটস। দ্যাটস মিন এখানে ম্যাক্সিমাম বা হাই এর সাথে এই ডাটার যে ওয়েট সেটা ডিপেন্ড করছে। শুধু তাই নয়, এখানে যে লার্জ ফাইল এটিকে যদি আমি ইনক্রিজ করি, এখানে দেখুন এখন 533 কিলোবাইট হয়ে গেছে। তাহলে বিষয়টি কি দাঁড়ালো, আমরা এখান থেকেও কি করতে পারি, আমাদের ইয়েটাকে
মানে ডাটাটাকে আমরা কন্ট্রোল করতে পারি। তো আমরা একদম লোয়ে নিয়ে আসি, তখন দেখুন অনলি 53 কিলোবাইট হয়ে গেছে। বাট এই ক্ষেত্রে একটা বিষয়, আর সেভ ফর ওয়েবের ক্ষেত্রে যে বিষয়, সেভ ফর ওয়েবে আমরা প্রপোর্শনটা দেখতে পাচ্ছি যে 4টা অ্যাঙ্গেলে 4টা ছবির কোনটার মধ্যে, মানে কোন ছবিটির মধ্যে কি রয়েছে, কত কিলোবাইট দেখাচ্ছে। বাট এখানে কিন্তু আপনাকে 4টা ভিউ থেকে দেখাচ্ছে না যে আপনি কোন ছবি ইচ্ছা করলে কত দিয়ে সেভ করতে পারবেন। ওকে, সেটা শুধুমাত্র কি আহ উম, ওখানে পসিবল, আর এখানে জাস্ট আপনি এই ইমেজটাকে বিভিন্ন ভাবে দেখতে পারেন, বিভিন্ন ডাটাতে আপনি সেভ করতে পারবেন সর্বোচ্চ ম্যাক্সিমাম দিয়ে। এটা হচ্ছে, এবার আমি এটাকে ডেস্কটপে আবার সেভ করব। হুম, দেখুন এটা একটু আগে ছিল অনেক মানে 400 কিলোবাইট, বাট এখন এটা ম্যাক্সিমাম দেওয়ার কারণে কি হয়েছে, বিষয়টা 526 কিলোবাইটে চলে গেছে। আর এটা সেভ ফর ওয়েব থেকে আমরা করেছিলাম অনলি 44 কিলোবাইট। এভাবে আপনি যদি চান আপনার অনেকগুলো ছবি, সেগুলো আপনার ফেসবুকে আপ করবেন বা খুব দ্রুত আপনাকে আপলোড করতে হবে, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এরকম ভাবে আপনি ডাটা কমিয়ে বিষয়টিকে তৈরি করতে পারেন। ওকে, সো বন্ধুরা এই হচ্ছে বিষয় যে আমরা ক্রপ টুলটা দেখলাম, তারপরে ইমেজ সাইজ বিষয়টিকে দেখলাম, সেভ ফর ওয়েব দেখলাম, সেভ দেখলাম, ফাইল ফরম্যাট বিষয়টাও দেখলাম যে ফাইল ফরম্যাটটা কোথায়। ফাইল ফরম্যাটটা ছিল অ্যাকচুয়ালি যে এখানে, যে যখন আমরা সেভ ফর ওয়েবে গিয়েছিলাম তখন কি ফরম্যাটে আমি সেভ করছি এই বিষয়টা হচ্ছে ফাইল ফরম্যাট। ওকে, দ্যাটস এনাফ। আমাদের মডিউলে দেখি আর কোনো কি বিষয় রয়েছে কিনা। হ্যাঁ, আমাদের টোটাল বিষয়টি কমপ্লিট হয়েছে এরকম ভাবে কাজটুকু করা। ওকে, সুপ্রিয় বন্ধুরা, আমাদের ক্লাস অ্যাসাইনমেন্ট থাকবে পার্টি ডিজাইন, ফেসবুক কভার ফটো রিসাইজ, যে বিষয়টা আমি করে দেখি যে ফেসবুক ফটো আমরা কিভাবে জাস্ট 850 টু 312 পিক্সেলে আমরা রিসাইজ করছি, জাস্ট এটাই। আর পার্টি ডিজাইন দ্যাটস মিন যে বিষয়টি সাধারণত আমরা যে বিষয়গুলো আজকে শিখলাম যে সিলেকশনের মাধ্যমে, ঠিক তার মাধ্যমে পার্টি ডিজাইনটুকু করা হয়ে থাকে। সো পার্টি ডিজাইনটাকে আমি দেখাচ্ছি এখন আপনাদের সুবিধার্থে, বাট যারা এই ক্লাসটুকু ভালোভাবে ফলো করবেন তারা পার্টি ডিজাইন এমনিতে পারবেন। তারপর আপনাদের সুবিধার্থে এবং বোঝার জন্য পার্টি ডিজাইনটাকে আমি দেখিয়ে দিচ্ছি। লক্ষ্য করুন পার্টি ডিজাইনটা আসলে কি, আমি জাস্ট অল্প একটু কাজ করে দেখাবো, তারপর আপনার টোটাল বিষয়টা বুঝতে পারবেন এবং নিজেরাও করতে পারবেন। প্রিয় শিক্ষার্থীরা, বলছিলাম পার্টি ডিজাইন নিয়ে। আসলে পার্টি ডিজাইন বলতে আমি বোঝাচ্ছি পার্টি, আমাদের বাংলা গ্রাম বাংলার সেই ঐতিহ্য যে পার্টি নামে যে বিষয়টি, সেটির কথাই বলছি, অন্য কিছু নয়। এটা কোনো পার্টি না, এটা হচ্ছে পার্টি ডিজাইন। জাস্ট আমরা মূলত স্টুডেন্টরা সিলেকশন বিষয়গুলো কেমন ভালোভাবে রপ্ত করেছে সেটা বোঝার জন্য এই পার্টি ডিজাইনটুকুকে রেখেছি আমাদের অ্যাসাইনমেন্ট হিসেবে। সো একটু আগে আমি যে সিলেকশন গুলো ভালোভাবে দেখিয়েছি সেইটুকুর উপর ডিপেন্ড করেই অ্যাকচুয়ালি পার্টি ডিজাইনটা হয়ে থাকে। তারপরে হয়তো অনেকে বিষয়গুলো ধরতে পারে না, যার কারণে আমরা একটু বিষয় তৈরি করে সেই বিষয়টিকে দেখানোর চেষ্টা করি, যাতে সে অনায়াসে বুঝতে পারে যে আসলে পার্টি ডিজাইন মিনস কি বোঝানো হয়েছে। তো আমরা চলে যাই আমাদের কাজে। অবশ্যই লেয়ার নিতে হবে, বিষয়গুলো আগেই বলা হয়েছে। সো এখানে লেয়ার নেওয়া হয়েছে, আমি একটা লেয়ার তৈরি করছি এখানে এরকম ভাবে। তার মধ্যে লাইক ধরেন কালারটাকে চেঞ্জ করে আমি গ্রিন কালারে চলে যাচ্ছি, অল্টার ডিলিট, মুভ করে নিচ্ছি, একাধিক কালার। দ্যাটস মিন পার্টি ডিজাইন, দ্যাটস মিন বলতে চাচ্ছি যে পার্টি বোনার পর যে বিষয়টি হয়, একটা পার্টি, সেটাই আর অ্যাকচুয়ালি তৈরি করতে হবে এখানে। ওকে,
দ্যাটস গুড। আমি জাস্ট পাটি বুনতে গেলে কি গ্রামের ভাষায় যে বিষয়টাকে বলে এটাকে বেতি, লাইক বেতি বলা হয় মেবি। সেই বিষয়টি, এগুলো হচ্ছে বেতি, আমরা বলতে পারি যে এগুলো হচ্ছে এক ধরনের বেতি। সো সেটাই এখানে তৈরি করা হয়েছে ভার্টিক্যালি, উপর থেকে নিচে। হরিজন্টালি আমাকে আরেকটি বিষয় তৈরি করতে হবে, সেম থিংস। কারণ পাটি মূলত একটা বেতির ভিতর দিয়ে আরেকটা বেতি, একটা নিচে দিয়ে আরেকটা বেতি যায়, একটা উপর দিয়ে আরেকটা, এরকম একটা বিষয় যখন এনশিওর হয় তখনই বিষয়টাকে আমরা পাটি বলতে পারি। সো দ্যাটস ওয়াই এখানে আমাকে অবশ্যই তার উপর দিয়ে ওভারল্যাপ করার মতো একটা কিছু করতে হবে। এটিকে আমরা দিতে পারি একটু ডার্ক কালার, গ্রিনের মধ্যে। কন্ট্রোল ডিলিট, ডিসেলেক্ট। এটাকে আমরা নিচে রাখছি আপাতত, লেয়ার। ওকে, একটু ভুল হয়েছে সুপ্রিয় শিক্ষার্থীরা। আমি আগেই বলেছিলাম যে প্রত্যেকটা বিষয় লেয়ার হবে অবশ্যই। সো ভার্টিক্যালি যে বিষয়গুলো আমি তৈরি করেছি সেগুলো প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ারে আছে। লেয়ার 1, লেয়ার 1 কপি, লেয়ার 1 কপি 2, এই 4টা বিষয়। কি করেছি, লেয়ার গুলো কিভাবে এখানে এক্সট্রা হলো, কন্ট্রোল অল্টার ধরে এভাবে কপি করে কি হয়েছে, আরেকটা লেয়ার তৈরি হয়েছে। এখানে দেখুন লেয়ার কপি 4 হয়ে গেছে। সেম ওয়েতে আমরা একটা অরিজিনাল তৈরি করে প্রত্যেকটিকে কি করেছিলাম, কন্ট্রোল অল্টার ধরে মুভ দিয়ে কপি করেছি। সো একটা লেয়ার নিয়ে নিচ্ছি, এখানে লেয়ার 2, কন্ট্রোল ডিলিট, ব্যাকগ্রাউন্ড কালারের জন্য। আর ফোরগ্রাউন্ড কালারের জন্য আমরা জানি কি করতে হয়, অল্টার ডিলিট প্রেস করতে হয়। ওকে, এখানে আমি অল্টার ডিলিট প্রেস করে এই কালারটি দিয়েছি এবং কন্ট্রোল ডিলিট প্রেস করে এখানে এই কালারটি দিয়েছি। এখন যে বিষয়টি আমাকে করতে হবে সেটা হচ্ছে কন্ট্রোল অল্টার ধরে এটাকে আরেকটা কপি করে আমি নিচে নিয়ে আসতেছি। তো আচ্ছা, এখন যে বিষয়টা আমি একটু আগে বলেছিলাম যে অটো সিলেক্ট অন রেখে কাজ করার জন্য, বাট আসলে অটো সিলেক্ট সবসময় অন রেখে কাজ করাটা অ্যাডভান্টেজ না, এক্ষেত্রে কখনোই না। সেটা কেন আমরা একটু পরে দেখব। এখন আমি অটো সিলেক্টটাকে অফ রেখেই অ্যাকচুয়ালি কাজ করছি, অফ রেখে কাজ করছি। এখন আমরা জানি যে যে কোনো লেয়ার তো আমরা এখানে গিয়ে সিলেক্ট করতে পারি যে এটা একটা লেয়ার সিলেক্ট হয়েছে, বাট আমি এখানে যাওয়া ছাড়া এই পেজে থাকা অবস্থায় আমি চাচ্ছি এটা কত নাম্বার লেয়ার, অ্যাজ লাইক এটা, সেটা দেখার জন্য। সেটা কিভাবে সম্ভব, এখানে মুভ টুলে গিয়ে রাইট বাটনে ক্লিক করলে লেয়ার 2, কি বোঝা গেল, এখানে থাকা অবস্থায় রাইট বাটনে ক্লিক করলে এটা কোন লেয়ার আছে, লেয়ার 2 সেটা দেখাচ্ছে। ক্লিক করলেই এই লেয়ারটা দেখুন এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। অথবা এখানে থাকলাম, রাইট বাটন, লেয়ার 1 কপি 2, কোথায় এটা, এই যে এখানে চলে আসছে। কি বোঝা গেছে, সিম্পল, এভাবেই দেখলে হচ্ছে। ওকে, আমি ছিলাম এখানে লেয়ার কপি 2, আমি এটাকে আরেকটা কপি করতে যাচ্ছি, কন্ট্রোলটা ধরে নিচে নামিয়ে নিয়ে আরেকটা হয়ে গেল। সরি, আরেকটি, হ্যাঁ আরেকটি কপি করেছি। এখানে আমি গ্যাপগুলো একটু কমিয়ে দিতে পারি। আসলে আপনারা অনেক সুন্দরভাবে বিষয়টি তৈরি করতে পারবেন। জাস্ট আমি বিষয়টি বুঝিয়ে একটু দেখিয়ে দিচ্ছি যে আসলে কিভাবে আপনারা এটা বাসায় অ্যাসাইনমেন্টটা করবেন। মূলত সেগুলো আরো ক্লোজলি থাকে, দ্যাটস ওয়াই আমি এটাকে ওকে। এটুকু আশা করি সকলেই খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যে আসলে এটুকু কিভাবে তৈরি করা হয়েছে। তারপর আরেকবার বলে দিচ্ছি সকলের অবগতির জন্য যে কি করেছি, প্রথম এটা নিউ পেজ নেওয়ার পর আমরা জানি সিলেকশন দিয়ে, রেক্টেঙ্গেল সিলেকশন দিয়ে আমরা এভাবে একটা সিলেকশন তৈরি করে তার মধ্যে কন্ট্রোল অল্টার দিয়ে কালার চেঞ্জ করেছি।
এভাবে তারপর কন্ট্রোল এবং অল্টার ধরে কপি করেছি তিনটা শেপ সেম টু সেম। ফার্স্ট এখানে একটি করেছি ভার্টিক্যালি, দেন সরি হরিজন্টালি, তারপর হরিজন্টালি নিচে নিচে আরো কয়েকটা কপি করে নিয়ে এসেছি। এই হচ্ছে বিষয়। এখন যে বিষয়টি তৈরি করতে হবে, আমি কালারটা এক্ষেত্রে চাচ্ছি চেঞ্জ করার জন্য। ওকে, কালার কোনো ফ্যাক্টর নাই এক্ষেত্রে, আপনারা পরবর্তীতে কালারটাকে চেঞ্জ করতে পারবেন, বাট জাস্ট মেইন বিষয়টিতে আমি চলে আসি। এখন কি হয়েছে, মনে হচ্ছে যে পাটির মতো এখানে বেতি বোনা হয়েছে, বাট লক্ষ্য করুন যে আসলে বিষয়টি কি সঠিকভাবে হয়েছে। পাটি যদি এরকম হয়, আহ, আসলে কি হয়, মূলত আমরা পাটিতে দেখে থাকি যে একটি একটি কি বেতির নিচ দিয়ে, যেটা গ্রামের ভাষায় কি বেতি বলা হয়, তার নিচ দিয়ে আরেকটি এবং একটির উপর দিয়ে আরেকটি ওভারল্যাপ করে চলে যায়, তখন বিষয়টি মনে হয় যে একটি এগুলো কি হয়েছে, বোনা হয়েছে, বেতি বোনা হয়েছে। সো এখন তো এখানে ওই বিষয়টি বোঝা যাচ্ছে না, সো ওই বিষয়টি কিভাবে তৈরি করতে পারি আমরা। কি হবে যে এই যে শেপটুকু এখান দিয়ে চলে গেছে, এটা কি হবে, এটার নিচ দিয়ে যাবে, আবার এটা তার উপর দিয়ে যাবে, এটা যাবে তার নিচ দিয়ে, তাই না? হ্যাঁ, এখন বলতে পারেন অনেকে এটাকে সিলেক্ট করে আমরা পেছনে দিয়ে দিলেই তো হয়ে যায়, এই যে এরকম। তাহলে কি হয়েছে, তাহলে সবগুলো উপরে চলে আসছে, কই তাহলেও তো হইলো না, তাই না? তাহলে কি করতে হবে, তাহলে যে কাজটুকু করতে হবে সেটা আমরা দেখি একটু মনোযোগের সাথে, যে লেয়ার মধ্যেই এই বিষয়টি রয়েছে। দেখি এক্ষেত্রে হচ্ছে অটো সিলেক্ট অফ থাকবে। এখন আমি চাচ্ছি এই অংশটুকু এটার পেছনে থাকবে, ভালো করে বোঝার চেষ্টা করুন কোনটাকে চাচ্ছি আমি। এই যে এই অংশটুকু, শুধু এই অংশটুকু কি হবে, এই যে এই শেপটুকুর পেছনে চলে গেলেই তো মনে হবে যে এই ব্যক্তিটা কি হয়েছে, এটার উপর দিয়ে চলে গেছে বা নিচ দিয়ে চলে গেছে, সরি, আবার এটা উপরে থাকবে, এটা আবার নিচে চলে যাবে। সো এটা কিভাবে করা যায়, কিভাবে করা যায়, গুড। এখানে আসলাম, আসার পর রাইট বাটনে ক্লিক করে এটা কি লেয়ার টু, ঠিক আছে, লেয়ার টু কিভাবে করলাম সিলেক্ট, এটাতে থাকা অবস্থায় মুভ টুলে রাইট বাটন ক্লিক করে লেয়ার টু দেখলাম, লেয়ার টু কোথায় আছে, এখানে। আচ্ছা, এখন আমাকে কি করতে হবে, এখানে যেতে হবে। আগে বলেছি কোনো কিছু স্পেসিফিক ভাবে সিলেকশন করতে গেলে থাম্বনেইলে গিয়ে কন্ট্রোলে প্রেস করে একটা ক্লিক করতে হবে। তাহলে কি হয়েছে যে এতগুলো বিষয়ের মধ্যে আমার এটাকে আমি সিলেক্ট করলাম স্পেসিফিক ভাবে। ওকে, তো স্পেসিফিক ভাবে এটা করার পর কি হয়েছে বিষয়টা, এখন এটা সিলেক্ট হয়েছে। তো আসলে এখন কি করলে বা কোন কাজটা করলে এটা পেছনে চলে যাবে বা এইটুকুকে বাদ দিলেই তো হয়। আচ্ছা, বাদ দেওয়ার বিষয়টা কিরকম, একটু একটু খোলাসা করে বলি। এটা একটা সিলেকশন নিলাম, এটুকু কি করেছি ধরেন, এখন এটাকে আমি একটু ডিলিট প্রেস করি, কি এখন মনে হচ্ছে না যে এটা তার নিচ দিয়ে গিয়েছে, মনে হচ্ছে কি না? কিন্তু আসলে যে আমি কি করছি, এখানে এটা সিলেকশন দিয়ে মাইনাস করেছি, যার কারণে কি একটু এদিক সেদিক হয়ে গেছে। কিন্তু এটা যদি এমন কোনো পদ্ধতি থাকতো যে আসলে এটা একদম পারফেক্টলি হবে, এখন কিন্তু বোঝা যাচ্ছে যে এটা নিচ দিয়ে গিয়েছে, ঠিক না? যেমন এখানে আরেকটু করি, তাহলে আরেকটু বোঝা যাবে যে দেখুন, এখন কি মনে হচ্ছে না যে একটি আরেকটি নিচ দিয়ে গিয়েছে এবং এটা তার উপর দিয়ে, হ্যাঁ সেটা হয়েছে। তো এক্ষেত্রে এখন যে কাজটা করতে হবে, যে কাজটি করতে হবে আমাকে, যে এটি একটি রুলস আছে, এই রুলস অনুযায়ী করতে হবে। সেই রুলসটা কি সেটা আমরা দেখার চেষ্টা করি। সেটি হচ্ছে, লক্ষ্য করুন, এই জন্যই বলেছিলাম যে সিলেকশনের বিষয়টা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। কি করছি, অটো সিলেক্টটাকে অফ রেখেছি, আসছি এখানে মুভ টুল নিয়ে রাইট বাটনে ক্লিক করে এটাকে সিলেক্ট করলাম, এটা এখানে সিলেক্ট হয়েছে। তারপর এখানে চলে এসে থাম্বনেইলে ক্লিক করে কি কন্ট্রোলে ধরে এটাকে সিলেক্ট করলাম। ওকে, এটা সিলেক্টেড আছে। এখন কি হয়েছে, এটার উপর দিয়ে এটুকু ওভারল্যাপ করছে, তাহলে এই বিষয়টুকু আমি যদি এনশিওর করতে পারি নিচের যে অংশটুকু আছে সেটা কিভাবে ধরা যায়, সেটা ধরে ডিলিট করলেই তো হয়ে যাচ্ছে, তাই না? মানে কি বোঝাইতে চাচ্ছি, মাথায় যাচ্ছে? এই যে এইটুকু, এই যে এই অংশটুকু, এই অংশটুকু যদি আমি ডিলিট করে দেই তাহলেই তো হচ্ছে। তাহলে কি এই এই শেপটাকে যদি কোনো রকম ভাবে
এই লাইন বরাবর এইটুকু ধরা যায়, শুধু এইটুকু, তাহলেই তো বিষয়টা বের হয়ে আসতে আছে। তাহলে কি করতে হবে, এই লেয়ারটাকে আমার ধরতে হবে না, এই যে এই লেয়ারটাকে। তাহলে এই লেয়ারটা কোথায় আছে? এখন কিন্তু আমি অটো সিলেক্ট রাখবো না, আগে এটা মনে রাখতে হবে, অটো সিলেক্ট অন থাকলে কিন্তু এটা সিলেকশন ছেড়ে দিয়ে এটা হয়ে যাবে। এখন রাইট বাটনে ক্লিক করি না কেন? রাইট বাটনে ক্লিক করে লেয়ার কি, এটা ওয়ান, কপি ওয়ান, কি হয়েছে, এই যে এখন কি এটা তো সিলেক্ট আছেই অলরেডি, তাহলে কি হয়েছে, এখন লেয়ার কপি ওয়ানটাকে সে সিলেক্ট করছে, করছে না? এখন এইটুকু ওভারল্যাপ করছে কোনটার উপর দিয়ে, এই লেয়ার কপি ওয়ানের উপর দিয়ে না? কি মানে এই সিলেকশনটুকু কি লেয়ার কপি ওয়ানের উপরই তো, তাই তো? তাহলে এখন যদি ডিলিট প্রেস করি তাহলে কি হবে, এটা যার উপর দিয়ে ওভারল্যাপ করছে, এই যে এর উপর দিয়ে, তাহলে এইটুকুই তো ডিলিট হওয়ার কথা। কি বোঝা যায় না? আচ্ছা, ঠিক আছে, সরি। আচ্ছা, তখন আমরা এই বিষয়টি লক্ষ্য করি যে আচ্ছা, সরি, এই বিষয়টিকে একটু একটু ডিসক্লোজ করার চেষ্টা করছি। লক্ষ্য করুন বন্ধুরা, যেখানে যে কাজটি করতে হবে আমাকে, হ্যাঁ, এখানে যে কাজটি করতে হচ্ছে একটু লক্ষ্য করি। আমাকে অটো সিলেক্টটাকে অবশ্যই অফ রাখতে হবে, বিশেষ করে এই কাজের ক্ষেত্রে। কজ অটো সিলেক্ট অন রাখলে এখানে কাজটা আপনার একটু প্রবলেম হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই আমি এখানে অটো সিলেক্টটাকে অফ রেখে কি করছি, আমাদের নিচের যে লেয়ারটুকু আছে, অ্যাট ফার্স্ট আমি কি করছি, এখানে রাইট বাটনে ক্লিক, দেন লেয়ার কপি ওয়ানটাকে সিলেক্ট করে এখানে চলে গেলাম, তারপর কন্ট্রোলে, হ্যাঁ কন্ট্রোলে প্রেস করে লেয়ারের থাম্বনেলের মধ্যে জাস্ট একটা প্রেস করলাম। ঠিক আছে, এখন কি হয়েছে, নিচেরটা সিলেক্ট হয়েছে না? এখন কি করতে হবে আমাকে, এই যে ওভারল্যাপ করছে বিষয়টা, ওভারল্যাপিং কৃত অংশটুকু এটুকুকে ডিলিট করতে হবে। দ্যাটস ওয়াই এখন কি করি, রাইট বাটনে ক্লিক করে লেয়ার টু এটাকে দেখিয়ে দিয়ে ডিলিট প্রেস করছি। কি হয়েছে বিষয়টা? তাহলে কি বন্ধু, আমরা কি বুঝতে পারলাম এখানে, যে আমাকে অবশ্যই ভার্টিক্যালি যে বিষয়টি আছে সে বিষয়টিকে আমার সিলেক্ট করতে হয়েছে। এখন কন্ট্রোল ডি প্রেস করি, সেম ওইতে এখন এটা মনে হচ্ছে নিচ দিয়ে ওভারল্যাপ করছে। সো আমি এখন চলে আসি এখানে, এই যে ঠিক নিচেরটাতে আসার পর রাইট বাটনে ক্লিক করে লেয়ার কপি 3 এখানে ক্লিক, এটা সিলেক্ট হয়ে গেছে। এখন এইটুকু ওভারল্যাপ করছে, আমাকে এইটুকু মাইনাস করতে হবে। সো লেয়ার টু, রাইট বাটনে ক্লিক করে এটুকুকে এখন সিলেক্ট করছি, এই যে জাস্ট এইটুকু, বাট এইটুকু ওভারল্যাপ করছে কোনটার উপর দিয়ে, এটার উপর দিয়ে। সো ডিলিট প্রেস করলে কি হচ্ছে, এটুকু বের হয়ে আসলো। সেম ওয়েতেই এখানেও এখন এখানে এটা ফার্স্ট এটা হবে, থাম্বনেলে যাচ্ছি, ক্লিক করছি, এটাকে সিলেক্ট রেখে ডিলিট প্রেস করছি, দেন ডিসিলেক্ট। এখন এখানে কি হবে, এটা হবে। সো এটা সিলেক্ট করে এখানে গিয়ে ক্লিক, ঠিক আছে, এখন এটাকে সিলেক্ট করতে হবে, এই অংশটুকু, এই লেয়ারটা, রাইট বাটন ক্লিক করে লেয়ার কপি টু ডিলিট। বাস, এখন কি এই বিষয়টা হয়ে গেছে। এখন এভাবে সেম ওয়েতে সবগুলা কি স্টেপ বাই স্টেপ ঠিক তার বিপরীত বিপরীত করে টোটাল বিষয়টা যখন করবেন তখন মনে হবে যে এটা একটি পার্টি বনা হয়েছে। এখন আরেকটি কাজ করা যায়, এটাকে একটু রিয়েলিস্টিক করার জন্য যে কাজটুকু করতে হবে, একটা শ্যাডো যদি তৈরি করা যায়, যেমন একটা পার্টি যখন একটা বেতের উপর দিয়ে বোনা হয় তখন কি হয়, একটা শ্যাডোর মতো থাকে, ওই শ্যাডোটা যদি এখানে দেওয়া যায় তাহলে বিষয়টা আরো রিয়েলিস্টিক হয়ে উঠবে। সো দ্যাটস ওয়াই আমি এখানে একটা কাজ করতে পারি, একটি নতুন টুলস এর সাথে পরিচয় করিয়ে দিই আপনাদের। যে বার্ন টুল নামে যে অপশনটি আছে সেখানে চলে আসলাম, রেঞ্জ, তার রেঞ্জের মধ্যে এখানে হাইলাইট থাকবে, হাইলাইটেড রেখে এক্সপোজার 15 আছে, এখানে 15 থাকতে পারে, ব্ল্যাক এন্ড হোয়াইট দিয়ে দিচ্ছি। আমরা জানি এটাকে জাস্ট, ও আচ্ছা, আমাকে অবশ্যই লেয়ার সিলেক্ট করতে হবে। আমি চাচ্ছি এই লেয়ারের নিচে একটা শ্যাডোর মতো হবে, লেয়ার কপি টু বার্ন, একটু প্রবলেম হচ্ছে, ওকে। আচ্ছা, আচ্ছা, হাইলাইট হবে না, শ্যাডো,
হ্যাঁ শ্যাডো হবে, সরি হাইলাইটেড না। এক্ষেত্রে আমরা কি করেছি, এখান থেকে শ্যাডো সিলেক্ট করে তার এক্সপোজারটাকে 60 রেখে কি করেছি, আমরা নিচের যে লেয়ারটা আছে সেই লেয়ারের একটা অংশকে সিলেক্ট করে দিয়ে তারপর বার্ন থেকে এটাকে জাস্ট এভাবে ড্র করে দিয়েছি। ঠিক একটু এক্সপোজারটা কমিয়ে দেওয়া যায় 30, সেম ওয়েতেই এখানেও অবশ্যই আমাকে আবার এই লেয়ারটাকে সিলেক্ট করতে হবে। এখন এই লেয়ারটি সিলেক্ট করার পর আবার সেম ওয়েতেই বার্ন টুলে গিয়ে এরকম সো প্রিয় শিক্ষার্থী বিষয়টি সেম এভাবে হবে। জাস্ট আমি এখানে একটি অংশ তৈরি করে দেখিয়েছি যে পাটির যে বুনন যে বিষয়টা সেটি কিভাবে করতে হবে। সো এটা জাস্ট একটা স্যাম্পল উদাহরণ যে অ্যাকচুয়ালি আপনি যদি সিলেকশনের বিষয়টা এবং লেয়ারের বিষয়টি ভালোভাবে ধরতে পারেন তাহলে এরকম কাজ করা অনায়াসে সম্ভব, এবং এটি আমাদের ক্লাস অ্যাসাইনমেন্টের একটি পার্ট। সো প্রিভিয়াস বিষয়গুলো ভালোভাবে ফলো করলে, এবং লাস্ট টাইম আমি একটি অংশ তৈরি করেছি, সো এটুকু দেখলে আই হোপ যে সকলের কনফিউশন দূর হয়ে যাবে। সো এই বলে আমাদের আজকের ক্লাসটুকু এখানেই শেষ করছি। আপনাদের ক্লাস অ্যাসাইনমেন্ট থাকছে এক্ষেত্রে পার্টি ডিজাইন অ্যান্ড ফেসবুক কভার ফটো রিসাইজ, সেটা অলরেডি দেখানো হয়েছে, অ্যান্ড পার্টি ডিজাইনের একটি অংশ দেখানো হয়েছে, আর আদার্স টোটাল বেসিক আলোচনা হয়েছে। সো নেক্সট ক্লাসে বাকি বিষয়গুলো আলোচনা করা হবে।